আচ্ছা, তো আমরা লারাভেলটা অ্যাকচুয়ালি ফলো করবো লারাভেলের যেটা অফিসিয়াল ডকুমেন্টেশন আছে ওই জায়গা থেকে আর কি। ঠিক আছে, কারণ এই ফ্রেমওয়ার্ক গুলো অ্যাকচুয়ালি আমরা ডকুমেন্টেশন বেশি ফলো করবো। এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে ফ্রেমওয়ার্ক গুলা নর্মালি হচ্ছে কিছুদিন পর চেঞ্জ হয়। চেঞ্জ হয় বলতে আসলে মানে সিগনিফিকেন্টলি একদম চেঞ্জ হয়ে যায় এরকম না, কিছু কিছু আপডেট আসে বা কিছু কিছু নতুন ফিচার আছে। তো এই জিনিসগুলো আমাদের মানে কিভাবে ইউজ করতে হবে, ইউজ কেস গুলো কেমন হবে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অফিসিয়াল ডকুমেন্টেশনেই ভালোভাবে লেখা থাকে, বিভিন্ন এক্সাম্পল দেওয়া থাকে, যেগুলো একটু আমরা চেক করলেই আমাদের আপডেট ফ্রেমওয়ার্কের সাথে আমরা আপডেট থাকতে পারবো আর কি। তো আমি সার্চ করতেছি এখানে লারাভেল। লারাভেল সার্চ করলে আমাদের হচ্ছে যে লারাভেলের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। এখানে যেটা বলছে বিল্ড অ্যান্ড শিপ সফটওয়্যার উইথ টুলস ক্রাফটেড ফর প্রোডাক্টিভিটি। আচ্ছা, এখানে আমাদেরকে কি বলছে, লারাভেল প্রোভাইডস এ কমপ্লিট ইকোসিস্টেম ফর ওয়েব আর্টিসানস। তো এখানে আর্টিসানস ওয়েব আর্টিসান একটা টুল ইউজ করবো এখানে আমরা। সো আওয়ার ওপেন সোর্স পিএইচপি ফ্রেমওয়ার্ক, লারাভেল হচ্ছে একটা কি পিএইচপি এর একটা ফ্রেমওয়ার্ক এবং এটা হচ্ছে ওপেন সোর্স। তারপর কি বলছে এখানে প্রোডাক্ট প্যাকেজ এন্ড স্টার্টার কিট অফার এভরিথিং ইউ নিড টু বিল্ড ডেপ্লয় এন্ড মনিটর ওয়েব অ্যাপ্লিকেশন। অর্থাৎ একটা ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করা থেকে শুরু করে প্রোডাক্ট তৈরি করা বা এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ গুলো বিল্ট ইন প্যাকেজ গুলোকে ব্যবহার করা, অথবা বিভিন্ন ফ্রেমওয়ার্কের জন্য বা বিভিন্ন ধরনের টেকনোলজির সাথে এটা স্টার্টার কিটটা এবং হচ্ছে কি আমাদের মানে যা কিছু প্রয়োজন অ্যাকচুয়ালি ওভারঅল সবকিছুই কিন্তু আমরা লারাভেল দিয়ে করতে পারি। আমরা লারাভেল ইউজ করলে পিএইচপি বুঝি নাই, আরেকবার বলেন। ভাইয়া আমরা 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 লারাভেল ইউজ করলে আমাদের পিএইচপি ইউজ করা লাগবে না? অ্যাকচুয়ালি খুব একটা লাগবে না, আমরা ছোট ছোট কিছু জায়গায় হচ্ছে পিএইচপি ইউজ করবো আর কি। যেমন এটা আপনি এক্সাম্পল বলতে পারেন যে আমরা সিএসএস এর আর বুটস্ট্র্যাপ এর সাথে কম্পেয়ার করতে পারি। বুটস্ট্র্যাপ যখন আমরা লিখি তখন আমরা সিএসএস খুবই কম লিখি, খুব বেশি আমাদের প্রয়োজন হয় না, মোটামুটি যেখানে আসলে প্রয়োজন হয় আর কি সেখানে আমরা লিখি। বুঝতে পারছেন? এক্ষেত্রেও মানে অনেক বেশি যে আসলে পিএইচপি লিখতে হবে এরকম না, মানে কিছু কিছু জায়গায় পিএইচপি অবশ্যই লিখতে হবে, কারণ এটা পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক। তো তবে খুব কম লিখতে হবে এবং আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে এবং কাজগুলো ইজি হবে আর কি লারাভেল ইউজ করলে। এবং এটা একটা প্রোডাকশন গ্রেড ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে এক্সপেরিয়েন্সে রিয়েল প্রোডাকশনে কাজ হয় এবং বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু লারাভেল নিয়ে কাজ করতেছে। তো এটা ইউজ করার সুবিধা হচ্ছে আমরা খুব দ্রুত বিল্ড করতে পারি পিএইচপি দিয়ে। মানে পিএইচপি দিয়ে অ্যাকচুয়ালি র ভাবে আমরা যদি করতে চাই সেক্ষেত্রে তো মোটামুটি অনেক টাইম লাগে, যে আমাদের র ক্ষেত্রে প্রত্যেকটা লাইন বাই লাইন পুট করে আসলে প্রত্যেকটা লজিক বলে দিতে হয়। লারাভেলের থ্রুতে আমরা যখন কাজ করব তখন হচ্ছে এখানে আমরা বিভিন্ন শর্টকাটস আসলে মানে পাবো, বিভিন্ন ধরনের শর্টকাটস গুলো পাবো এখানে, সেক্ষেত্রে আসলে একটা সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, আমরা আস্তে আস্তে একটু আগাই। এখন হচ্ছে লারাভেলের ভার্সন 12 চলতেছে, তো আমরা সবচেয়ে লেটেস্ট ভার্সনটাই শিখবো এবং পরবর্তীতে হয়তো দেখা যাবে 6 মাস পরে সেটা 13 এ কনভার্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা একটু ডকুমেন্টেশনটা দেখে নিলেই 13 আসলে কি কি আপডেট আসছে ওটা বুঝে গেলেই হয়ে যাবে, বাকি জিনিসপত্র গুলো দেখা যাবে হচ্ছে 12 এর সবকিছুই সেম থাকবে। ঠিক আছে, খুব একটা কিন্তু সিগনিফিকেন্ট চেঞ্জ আসে না। আচ্ছা, সো এটার ইকোসিস্টেমের জন্য কিন্তু এটা খুব বেশি আমাদের ফেমাস। এখানে একটা বিষয় বলছে, সেটা হচ্ছে কোড দ্যাট স্পিক্স ফর ইটসেলফ। যেমন লারাভেলে আসলে ইকোসিস্টেমটা এমন যে আমরা কোড যখন লিখি তখন আসলে যে কেউ পরে বুঝতে পারবে আসলে আমরা কোন জিনিসটা করতে চাইছি বা কোন লজিকটা বিল করতে চাইছি এখানে। ঠিক আছে, তো এটা খুব সিম্পলি বোঝা যায় আর এই জন্য এখানে একটা বিষয় হচ্ছে যে কোড দ্যাট স্পিক্স ফর ইটসেলফ। আরেকটা বিষয় হচ্ছে ফ্রন্ট এন্ড ফর এনি স্ট্যাক। আমরা যে কোনো স্ট্যাকের জন্য আসলে ফ্রন্ট এন্ডটা লারাভেল দিয়ে চাইলে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, লারাভেল দিয়ে কিন্তু আমরা মিনিমালিস্টিক ফ্রন্ট এন্ড কিন্তু তৈরি করতে পারি। যেমন আমরা একদম হাই লার্জ স্কেলের এসইও ফ্রেন্ডলি তৈরি না করলেও কিন্তু মোটামুটি প্রোডাকশন গ্রেডে দেওয়া যাবে বা প্রোডাকশন গ্রেডে ইউজ করা যাবে এরকম
ফ্রন্ট এন্ড কিন্তু আমরা লারাভেল দিয়ে তৈরি করতে পারি। এটার জন্য কিন্তু লারাভেলের খুবই ফেমাস একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা হচ্ছে কি লাইভওয়্যার। লাইভওয়্যার দিয়ে আমরা চাইলে এরকম আসলে ফ্রন্ট এন্ড টেকনোলজি গুলো খুব ভালোভাবে ইউজ করতে পারি। এটা আসলে নতুন বিষয়, আরেকটা এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে এসপিএন মোবাইল অ্যাপস। মোবাইল অ্যাপস এর কিছু কাজ করার ট্রাই করতে আর কি, ঠিক আছে। আচ্ছা, আরো অনেক বিষয় আসলে দিছে আমরা লারাভেল দিয়ে কিভাবে কি কাজগুলো করতে পারি এরকম। তো যাই হোক, আমরা একটু লারাভেলটা এই যে গেট স্টার্টে ক্লিক করি। আচ্ছা, প্রথমে আমাদেরকে কি বলছে, installation. Meet Laravel. Laravel is a web application framework with expressive, elegant syntax. আচ্ছা, এটা আমরা দেখবো কেন এক্সপ্রেসিভ এলিগেন্ট বলা হচ্ছে সিনট্যাক্স গুলাকে লারাভেলে, কারণ এগুলো আসলে খুব মানে ইজি ওয়েতে এবং হচ্ছে খুব আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে আমরা সেগুলোকে ইউজ করতে পারি, এবং কোড লিখলে আসলে যে কেউ পড়লে বুঝতে পারবে আসলে আমরা কি কাজ করতে চাইছি সেখানে। একটা বিষয় বলছে, a web framework provides a structure and starting point for creating your application. যাই হোক, এখানে আসলে লারাভেল সম্পর্কে আসলে ওরা বিস্তারিত মানে এখানে একটা দিচ্ছে, আমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছে, এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা কেন লারাভেল আসলে ব্যবহার করব। এটা তো আমরা জানি, আমরা হচ্ছে there are a variety of tools and frameworks available to you for building a web application. However, we believe Laravel is the best choice for building modern full stack web applications. যেমন যেগুলা লার্জ স্কেল অ্যাপ্লিকেশন, এগুলার আসলে কম্বো স্ট্যাকটা কেমন হয়, ফ্রন্ট এন্ডটা নেক্সট.js রিয়েক্ট.js এ থাকে। লারাভেলের আর্কিটেকচারটা যেহেতু একটু ম্যাচিউর আর্কিটেকচার, সেজন্য নরমালি হচ্ছে দেখা যায় লারাভেলটা ব্যাকএন্ডে কাজ করে। যাই হোক, লারাভেল হচ্ছে একটা এমবিসি ফ্রেমওয়ার্ক। এমবিসি মানে হচ্ছে কি মডেল ভিউ কন্ট্রোলার। আচ্ছা, অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে, যেমন আমাদের হচ্ছে ফ্লাটারের ফ্রেমওয়ার্কটা কেমন, ফ্লাটারের ফ্রেমওয়ার্কটা হচ্ছে কি এমবিবিসি, মানে হচ্ছে কি মডেল ভিউ কন্ট্রোলার। সো এরকম আসলে বিভিন্ন স্ট্রাকচার ফলো করা হয় মানে ফ্রেমওয়ার্ক গুলার ক্ষেত্রে। সো এর মধ্যে একটু স্ট্রাকচার হচ্ছে লারাভেল ফলো করে, যেটা এমবিসি স্ট্রাকচার বলে, মানে এখানে ফাইল ফোল্ডার স্ট্রাকচারিং বা কাজ করা যে ওয়ে, সেটা হচ্ছে আসলে এমবিসি। এমবিসি মানে হচ্ছে কি মডেল ভিউ কন্ট্রোলার। সো মডেলের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ডাটাবেজের প্যাটার্ন বা ডাটাবেজ স্কিমাটা থাকতে পারে। আর হচ্ছে ভিউ ফাইলগুলা অ্যাকচুয়ালি কি হয়, ভিউ ফাইলগুলো আমাদের যেমন এখানে থাকতে পারে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফ্রন্ট এন্ড ফাইল যেগুলো আছে, বা যেগুলো আমরা ব্যাক এন্ডের ফ্রন্ট এন্ড হিসেবে ইউজ করি, যেমন হচ্ছে ব্যাক এন্ডের যে ড্যাশবোর্ড আমরা বলতে পারি, তারপর বিভিন্ন লগ ইন পেজ গুলো আমরা বলতে পারি, বা বিভিন্ন রকম প্রজেক্ট গুলাকে আসলে আমরা এখানে ভিউর সাথে আসলে মানে করতে পারি আর কি, কম্পেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি সেগুলো ভিউ নামক একটা ফোল্ডারের মধ্যে রাখা হয় আর কি। আপনারা কি ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। একটু ওয়েট করেন। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া। ঠিক আছে এখন? কোনো নয়েজ হ্যাঁ। আছে? এখন আসতেছে না। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে একটা বিষয় বলছে স্কেলেবল ফ্রেমওয়ার্ক। লারাভেল ইজ ইনক্রেডিবলি স্কেলেবল। এটাকে আমরা স্কেল করতে পারি। স্কেল করা জিনিসটা আসলে বলছিলাম, মানে স্কেল
কিভাবে করতে হয় বা স্কেলিং জিনিসটা আসলে কি। যেমন আমরা একটা সাপোজ 100 ইউজারের জন্য একটা সাপোজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম, এখন এটা যদি আমাদের 1000 ইউজার ইউজ করতে চাই, তাহলে আসলে আমাদের কোন জায়গাটা আসলে চেঞ্জ করতে হবে, এই জিনিসটা আসলে স্কেলেবিলিটি, মানে 100 ইউজার থেকে শুরু করে মিলিয়ন ইউজারের জন্য একসাথে জিনিসটা আসলে হ্যান্ডেল করা আর কি। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করব যে লারাভেল কিভাবে ইনস্টল করতে হয়, এরপর ফাইল ফোল্ডার স্ট্রাকচারিং গুলো আমরা বোঝার চেষ্টা করবো এবং কোন ফাইল ফোল্ডার কিভাবে কাজ করে, কোনটার ভিতরে কোন জিনিসটা আসলে থাকে, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমত আমাদেরকে এখানে বলছে ক্রিয়েটিং লারাভেল অ্যাপ্লিকেশন। লারাভেল অ্যাপ্লিকেশন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ইনস্টলিং পিএইচপি এন্ড দি লারাভেল ইনস্টলার। ফার্স্ট অফ অল আমাদের পিএইচপিটা ইনস্টল করতে হবে, যেটা আমরা অলরেডি করে ফেলছি। সেটা হচ্ছে কি জ্যাম পিপিতে কিন্তু আমাদের পিএইচপিটাও কিন্তু থাকে, ঠিক আছে না? তো আমাদের পিএইচপি কিন্তু এখানে ইনস্টল করা আছে কিনা সেটাও কিন্তু আমরা চাইলে চেক করতে পারি। যেমন আমরা আমরা হচ্ছে এই কমান্ড প্রম্পট থেকে জাস্ট হচ্ছে এখানে পিএইচপি হাইফেন ভার্সন এটা যদি আমরা সার্চ করি, তাহলেই কিন্তু সে আমাদেরকে কোন ভার্সনটা আসলে আমাদের এখানে ইনস্টল করা আছে সেটা কিন্তু দিয়ে দেবে। আচ্ছা, বুঝে গেছে এটা? আচ্ছা, এবার আমাদের যে বিষয়টা বলছে এখানে, before creating your first Laravel application, make sure that your local machine has PHP, যেটা আমাদের অলরেডি আছে, PHP আছে কিনা জিজ্ঞেস করছে। সেকেন্ডলি বলতেছে হচ্ছে কি has composer, ঠিক আছে? সো যাদের কম্পোজার নাই, আপনারা কি করবেন, এখান থেকে বলবেন নিউ ট্যাব, আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কি করব, কম্পোজারটা ডাউনলোড করে ইনস্টল করব। ঠিক আছে, আচ্ছা, এটা একটা করতে হবে। সেকেন্ডলি কি করতে হবে, দি লারাভেল ইনস্টলার ইনস্টলড। আচ্ছা, লারাভেল ইনস্টলারটা ইনস্টল না করলেও এখানে আপনারা মানে ইনস্টল এভাবে যদি না করেন, এখান থেকে আপনারা মনে করেন লারাভেল ইনস্টলারটা প্যাকেজটা যদি নিয়ে ডাউনলোড করেও করতে পারেন, অথবা এখানে যে কাজটা করতে পারেন, এই যে এখানে একটা ইয়া দিচ্ছে, আমাদের একটা কমান্ড লাইন দিচ্ছে, সেটা আসলে রান করলে হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে কপি করে সেটা যদি আমরা রান করি তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে বলছে ইফ ইউ ডোন্ট হ্যাভ পিএইচপি এন্ড কম্পোজার ইনস্টল ইন ইউর on your local machine, the following commands will install PHP, Composer and the Laravel installer. সেই তিনটাই কিন্তু একসাথে আমাদেরকে ইনস্টল করে দেবে। ঠিক আছে, আমরা যদি নরমালি না করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে জাস্ট কমান্ডটা এখান থেকে আমরা কপি করে আমাদের হচ্ছে কমান্ড প্রম্পট থেকে এখানে পেস্ট করে দিলেই কিন্তু সে আমাদের জন্য সবকিছু ইনস্টল করে দেবে। ওকে, ফাইন। আরেকটা বিষয় বলছে either root or npm or bum so that you can compile your application's front-end asset. আচ্ছা, ফ্রন্ট-এন্ডের যে ইয়াগুলো আছে আমাদের এখানে বিষয়গুলো আছে, সেগুলোকে রেন্ডার করার জন্য বা ক্লায়েন্ট সাইট গুলাকে ঠিকঠাক মতো শো করার জন্য আমাদের এখানে নোট অথবা আমরা এখানে কি করতে পারি, npm মানে হচ্ছে নোট প্যাকেজ মডিউল, এই দুটো ইউজ করতে চাইলে আমাদের নোট.js-টা অবশ্যই ইনস্টল করতে হবে। এটা অলরেডি আপনারা ইনস্টল করছেন নোট.js-টা, সো অথবা আমরা এখানে বান ইউজ করতে পারি, বাট আমরা এখানে npm ইউজ করব। সো নোট.js-টা অবশ্যই ইনস্টল করে নিতে হবে আর কি ক্ষেত্রে আমাদের। আচ্ছা, এটা ছিল আমাদের প্রিরিকুইজিট। সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই জিনিসটা আসলে রান করা। ঠিক আছে, আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, আমি নতুন ভাবে আসলে এটা রান করছি না। এখানে আমাদের এই যে 8.4 আছে, এটা ইনস্টল রান করলেও কোনো কিছু সমস্যা নাই, আমরা চাইলে এভাবে করে কম্পোজার বা বিভিন্ন জিনিসপত্র গুলো এখানে কি করতে পারি, রান করতে পারি আর কি। ঠিক আছে, তো আমি এখানে এন্টার প্রেস করে দিলাম। এখানে ইজ নট রিকগনাইজ বলতেছে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, এরকম আসতেছে। দেখি একটু কি সমস্যা হচ্ছে। ইউ আর অ্যাবাউট টু পেস্ট টেক্সট কন্টেন্ট, সেট এক্সিকিউশন পলিসি বাইপাস স্কোপ। আচ্ছা, এটা ইজ নট রিকগনাইজ বলতেছে না, একটু চেক করে দেখি। উইন্ডোজ পাওয়ারশেলের জন্য এটা, ম্যাকের জন্য আলাদা, আর হচ্ছে এখানে কিন্তু আমাদের লিনাক্স এর জন্য কিন্তু আলাদা। এটা টাচ না করলে আরেকটা কাজ করা যাবে, সমস্যা নাই। আমাদের এটা দেখি আরেকবার আমরা ট্রাই করে দেখি। সেট এক্সিকিউশন পলিসি ইট নোজ রিকগনাইজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। আচ্ছা, আমরা একটু এই জায়গাটা, এখানে আসলে দুইটা লাইন একসাথে দিয়েছিলাম।
আচ্ছা, এটা আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে যদি কাজ না করে আমরা বিএসপি টার্মিনাল ইউজ করে চেক করে দেখতে পারি যাকে এখান থেকে এটা যদি কাজ না করে আরেকটা কাজ করা যেতে পারে। আমরা কমান্ড প্রম্পটটা আরেকবার ওপেন করি। এটা আসলে কাজ করতেছে না, যে কারণ আছে আমাদের। আমরা আসি কোথায়? কমান্ড প্রম্পটে না? এখান থেকে আমাদের আসতে হবে, এটা উইন্ডোজ পাওয়ার শেল থেকে করতে হবে। অ্যাকচুয়ালি সেট এক্সিকিউশন পলিসি গুলা আমাদের উইন্ডোজেই থাকে, মানে এটা উইন্ডোজেরই কমান্ড। সো উইন্ডোজ পাওয়ার শেলটা ইউজ করতে হবে। এখানে পেস্ট করি, এখন কিন্তু সে রিকগনাইজ করতে পারতেছে যে সেট এক্সিকিউশন পলিসি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি এটা রিমুভ করে দিয়ে জাস্ট হচ্ছে আমাদের মেইন জিনিসটা নিয়ে নিচ্ছি এখান থেকে। ফুল এই যে কমান্ডটা কপি করলাম। যারা ম্যাকে আছেন ওরা অবশ্যই ম্যাকে রেখে কপি করতে হবে, লিনাক্সে যারা আছেন লিনাক্সে রেখে কপি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা পেস্ট করলাম এখানে। এটাতে প্রয়োজন নাই। আর এবার আমরা যদি এন্টার প্রেস করি, এখানে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে, এখানে টার্মিনেশন বিহেভিয়ার ক্যান বি কনফিগারড ইন অ্যাডভান্স। You can now close the terminal. আমরা কাজ করি, আরেকবার ওপেন করি, ঠিক আছে? ওপেন করে জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে আসলে এখানে এই যে রান অ্যাডমিনিস্ট্রেটর সহ আসতে আমাদের এই লাইনটা প্রয়োজন, ঠিক আছে না? তো আমরা এই জায়গা থেকে এটাকে জাস্ট কপি করব, কপি করে হচ্ছে এখানে একবার পেস্ট করে দিলে সে আমাদের। আচ্ছা, আপনাদের রান হয় এটা? Error, please run this script as an administrator. না ভাইয়া রান হচ্ছে না। হ্যাঁ, একটু চেক করে দেখি, আর একটা প্রবলেম মনে হয় এখানে আসছে। এটা আসলে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করতে হবে, ঠিক আছে? এইভাবে আসলে রান হবে না। রান না হলে প্রবলেম নাই, এটা যদি রান না হয় আমাদের আরো ওয়ে আছে। ইনস্টল লেটেস্ট PowerShell for new feature and improvements. ও আচ্ছা, আমাদের মনে হয় এই যে PowerShellটা ঝামেলা করতেছে। একটু চেক করে দেখি এটা নিউ PowerShell। ওকে, তারপর আমরা এটা যদি রান করি, আচ্ছা এরর ধরতেছে। আচ্ছা, যাই হোক, এরর ধরলে আমরা একটু ভেঙে ভেঙে এটা অ্যাপ্লাই করি, তাহলে হয়ে যাচ্ছে। আর না হলেও খুব একটা প্রবলেম নাই, আমরা অন্য একটা সিস্টেম আছে এখানে, সেটা দিয়ে করবো যদি না হয়। বাট এটা একটু ট্রাই করে দেখি আমরা। এই যে সেট এক্সিকিউশন করেছি, বাইপাসটা অন হয়েছে আমাদের। তারপরে এখান থেকে আমরা অংশটা নিয়ে নেই, কপি করে জাস্ট এখানে সিম্পলি পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা রান করতে একটা প্রবলেম করতেছে। যাই হোক, এটা ওরা যেটা বলতেছে, প্লিজ রান দিস স্ক্রিপ্ট অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। তো এটা আসলে এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন লাগে না? আমরা যেমন সফটওয়্যার গুলা যখন ইনস্টল করি সেখানে হচ্ছে এগুলা অ্যাডমিনিস্ট্রেটর ভাবে আমরা রান করি, ঠিক আছে না? এই জিনিসটা আসলে বলতে চাচ্ছে যে আমাদের এখানে এটা মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করতে বলতে চাই। আচ্ছা, যাই হোক, এভাবে যদি কাজ না করে আরেকটা ওয়ে আছে আমাদের, সেটা হচ্ছে কি, এটা প্রথমত আমরা PHP তে ইনস্টল করব। এখানে বলছে if you already have PHP and Composer installed, আমাদের তো অলরেডি PHP কিন্তু আছে, বাট আমরা কম্পোজারটা আসলে কি করলে হয়ে যাবে, এই যে ইনস্টল করলে হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমরা একটু কাজ করতে পারি যে আমাদের যদি এটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান না হয়, সেক্ষেত্রে এটা আসলে ট্যাবটা টার্মিনালটা ওপেন করার সময় আমাদের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করতে হবে। যেমন আমরা এখানে যদি এটাকে আবার PowerShell সার্চ করি, PowerShell, এই যে উইন্ডোজ PowerShell আসছে না? তো এই যে রান এস অ্যাডমিনিস্ট্রেটর আসছে না? এভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এটাকে রান করতে পারি। ওকে, এবার কিন্তু এটা ওই যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পাচ্ছে। আমরা এবার যদি এটাকে কপি করি, এখানে পেস্ট করি, তো এই যে এবার দেখেন, এবার কিন্তু সে আর ওই এররটা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? সে কি করতেছে যে দেখেন, বাকি জিনিসপত্রগুলো ডাউনলোড করেছে আমার জন্য, PHP থেকে শুরু করে কম্পোজার থেকে শুরু করে আসলে যা কিছু প্রয়োজন সবকিছু ডাউনলোড করে কিন্তু নিয়ে আসতেছে। বুঝতে পারছেন? বুঝে গেছে?
জি ভাইয়া। এটা কি আচ্ছা, সো আশা করি এটা বুঝছেন। এই যে সাকসেস এখানে আমরা আমাদেরকে দিচ্ছে। যদি এভাবে কারো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের অলরেডি কিন্তু পিএইচপি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে কম্পোজারটা ইনস্টল করবেন। কম্পোজারটা ইনস্টল করার পরেই আমরা লারাভেল চাইলে কি করতে পারি, এভাবেও কিন্তু আমরা লারাভেল ক্রিয়েট করতে পারি। বা কম্পোজার ইনস্টল করার পর আমাদের এখানে লারাভেল ইনস্টলারটা অবশ্যই ইনস্টল করতে হবে গ্লোবালি। এটা আসলে কি মিন করতেছে, কম্পোজার আমরা ইনস্টল করলাম, কম্পোজার কমান্ডটা কিন্তু সে এখন রিকগনাইজ করতে পারবে। কম্পোজার, তারপর আমরা এখানে একটা কিওয়ার্ড ইউজ করলাম গ্লোবাল। গ্লোবাল মানে হচ্ছে ফুল এনভায়রনমেন্টে যে কোনো জায়গায় এটাকে আমরা কি করতে মানে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো গ্লোবালি সেট আপ করা বলে আর কি এটাকে। আমরা চাইলে ফোল্ডার ওয়াইজ সেট আপ করতে পারি, অথবা মানে একটা সিস্টেম মনে করেন আমরা ফোল্ডারের মধ্যে একটা নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে একটা ফিচার অ্যাভেলেবেল করার জন্য সেট আপ করলাম, এটা এক ধরনের। আরেকটা হচ্ছে গ্লোবালি সেট আপ করা, মানে সিস্টেমের যে কোনো জায়গায় এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, সেই জন্য এখানে আসলে গ্লোবালটাই দিয়ে দিয়েছে রিকোয়ার্ড। তারপর হচ্ছে কি বলছে এখানে লারাভেল স্ল্যাশ ইনস্টলার। এখানে আমাদেরকে যেটা বলেছিল লারাভেলের ইনস্টলারটা প্রয়োজন, সেই জিনিসটাই এখানে ওরা আসলে ইনস্টল করে দেখেছে। আমরা যদি এটা কপি করে জাস্ট সিম্পলি কমান্ড প্রম্পট থেকে এটা যদি আমরা রান করি, ঠিক আছে, ইনস্টলারটা আমরা গ্লোবালি রান করছি অ্যাকচুয়ালি। চেঞ্জ দি কারেন্ট ডিরেক্টরি টু, এই যে কম্পোজারটা আসলে এখানে এই যে ইনস্টলারটা এখানে ইনস্টল হচ্ছে, ডাউনলোড হচ্ছে, ওরা অটো রিলোডিং এর জন্য বিভিন্ন জিনিসপত্র এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এইখানে আমরা অ্যাকচুয়ালি কম্পোজারটা কি করলাম, ইনস্টল করলাম। ঠিক আছে, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে? জি ভাইয়া অনেক। একটু ওয়েট করেন। আচ্ছা, এখন নয়েজ শুনতে পাচ্ছেন? না ভাইয়া এখন নয়েজ শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম ক্রিয়েটিং অ্যান অ্যাপ্লিকেশন, আমরা এখন লারাভেলে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। তো এখানে আরেকটা এক্সটার্নাল সেটআপ আছে, সেটা হচ্ছে কি আমাদের লারাভেল অ্যাপ্লিকেশন যে আমরা সেটআপ করব, এগুলো কিন্তু সে জি ফাইল থেকে এক্সট্রাক্ট করে করে কিন্তু ফাইলগুলোকে নিয়ে আসে। তো এই কাজটা করার জন্য আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই জায়গাটায় আমরা এই কমান্ডটা রান করার আগে আগে আমাদের হচ্ছে যে কোনো একটা এক্সট্রাক্ট মানে ফাইল এক্সট্রাক্টর নিতে হবে। যেমন সেটা হতে পারে 7zip, আমরা মনে করেন 7zip ইনস্টল করে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে জাস্ট হচ্ছে 7zip কে আমরা ডাউনলোড করে নেব, আমাদের ওই যে বিট অনুযায়ী ডাউনলোড করে নেব। 32 বিট হলে 32 ওই যে আমাদের সিস্টেমটা যদি 32 বিট হয় সেক্ষেত্রে 32 বিট ইনস্টল করবো। ঠিক আছে, 64 বিট হলে এটা ইনস্টল করবো। ঠিক আছে, আচ্ছা, তো এক্সট্রাক্টরটা আমাদের অবশ্যই লাগবে, নাহলে কিন্তু সে এক্সট্রাক্ট করতে পারে না। এবার আমরা হচ্ছে এটা মানে লারাভেল এই যে নিউ দিয়ে হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করবো আর কি। ঠিক আছে, বা এটা ফাইলের যে কোনো একটা নাম দিয়ে আমরা কি করতে পারি, একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করতে পারি। আমরা যদি একটু আমাদের আগের যে ফোল্ডারটাতে আছে, আমরা মনে হয় জ্যামপিপিতে কিছু ফোল্ডার আমরা রেখেছিলাম stdocs এর ভিতরে। তো এটা একটু স্টার্ট করে নেই, এটা স্টার্ট করতেছি কারণ আছে এখানে যে মাইস্কুয়েলটা আমাদের একটু প্রয়োজন হতে পারে। তো এখান থেকে আমরা stdocs আর হচ্ছে আমি একটু ডিএস কোড ওপেন করে রাখি। আচ্ছা, তো এখানে আমরা লারাভেলটার জন্য একটা ফোল্ডার তৈরি করি।
আমি একটু লারাভেল ফোল্ডার তৈরি করছি, লারাভেল। ঠিক আছে, আচ্ছা। সো এখন এটাকে যদি আমি একটু ভিএস কোডে ওপেন করি, আমাদের এই পুরো ফোল্ডারটাকে আপাতত ওপেন করি আমরা। আচ্ছা, তো আমাদের এখানে আগে যা ফাইল ফোল্ডার ছিল সবকিছু এখানে দেখাচ্ছে ঠিকঠাক মতো। ঠিক আছে, আমরা লারাভেল যে ফোল্ডারটা তৈরি করেছি সেটাও কিন্তু এখন দেখাচ্ছে। আমি বাকি জিনিসপত্রগুলো আমাদের সব ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে ক্লোজ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা এগুলো একটু ক্লোজ করে রাখি যাতে দেখে বুঝতে পারি। আচ্ছা, যাই হোক, এবার আমাদের হচ্ছে যে লারাভেলে আমরা আসবো। তো টার্মিনালটা আমি এখান থেকে অন করতেছি, নিউ টার্মিনাল। তো টার্মিনালটা দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? টার্মিনাল টেক্সটটা কি দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা অ্যাকচুয়ালি আছি কোন জায়গায় দেখেন তো? ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং প্রোগ্রাম এই ফোল্ডারটাতে আছে না? আমরা এটা থেকে চেঞ্জ করে কোথায় যাবো? লারাভেলে আসবো। সেই কাজটা করার জন্য আমরা এখানে সিডি স্পেস আমরা ট্যাব প্রেস করতেছি কিবোর্ডে। ট্যাব প্রেস করলে সেই ফোল্ডারগুলো একটার পর একটা দেখাবে। আমরা লারাভেলে যাবো, তো এন্টার প্রেস করলাম, লারাভেলে। এখন হচ্ছে আমরা লারাভেল ফোল্ডারটার ভিতরে আছি। সো আমাদের যদি লারাভেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হয়, প্রথম কাজ হচ্ছে কি করতে হবে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু এই যে লারাভেল ফোল্ডারের ভিতরে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এটা আমরা ওপেন করে রাখবো। এখন আমরা এখান থেকে এই যে ক্রিয়েটিং অ্যান অ্যাপ্লিকেশন এই কমান্ডটা কপি করব। ঠিক আছে, কপি করার পরে এখানে আমরা এটাকে পেস্ট করছি। তো এখানে আমাদের অ্যাপের নামটা আসলে কি দেওয়া আছে? এক্সাম্পল অ্যাপ। ঠিক আছে না? আমরা এটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারি, লারাভেল নিউ। তারপর আমরা এখানে নিজেদের মতো একটা নাম দিতে পারি। এখানে বলতে পারি হচ্ছে কি লারাভেল অ্যাপ। ঠিক আছে, এরকম আমরা একটা নাম দিচ্ছি, লারাভেল অ্যাপ। ঠিক আছে, এরপর যে কোনো নাম আসলে দেওয়া যাবে এই জায়গাতে। এরপর আমরা যে নামে আসলে দিব সেই নামে সে এই যে লারাভেলের ভিতরে একটা ফোল্ডার তৈরি করবে। আমরা এন্টার প্রেস করলাম। এই যে আমাদের প্রথমত জিজ্ঞেস করতেছে হুইচ স্টার্টার কিট উড ইউ লাইক টু ইনস্টল। এখানে আসলে বিভিন্ন ধরনের স্টার্টার কিট ইনস্টল করা যায়। যেমন আমরা যদি ফ্রন্ট এন্ডে রিয়েক্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে রিয়েক্টের স্টার্টার কিটটা আমরা ইনস্টল করে নিলাম। অথবা লারাভেলের যে ফ্রেমওয়ার্ক আরেকটা আছে যে আমরা লাইভওয়্যার, সেটা মানে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বা টেকনোলজি যেটা আছে সেটা ইনস্টল করতে চাইলে। আপাতত আমরা কোনো কিছু ইনস্টল করছি না, আমরা এখানে নাম দিয়ে এন্টার প্রেস করছি। সো এরপর সেই লারাভেলের যে অ্যাপ্লিকেশন দেখেন, এখানে অনেকগুলো ফোল্ডার সে একসাথে নিয়ে আসছে। ঠিক আছে, তো এবং আরো অনেক কিছু আছে, সেগুলো সে আস্তে আস্তে একটা করে একটা ইনস্টল করতেছে। আরেকটা আসলে ইম্পর্টেন্ট বিষয় এখানে, সেটা হচ্ছে কি আমাদের পিএইচপির ভার্সনটা অবশ্যই চেক করে নিতে হবে, এটা লেটেস্ট ভার্সন আছে কিনা। পুরোনো ভার্সন থাকলে সেক্ষেত্রে সেটাকে রিপ্লেস করে লেটেস্ট ভার্সনটা করতে হবে। কারণ সে পুরোনো ভার্সন থাকলে লারাভেলের কিন্তু সে কি করবে, পুরোনো ফ্রেমওয়ার্কটা ইনস্টল করে ফেলবে এখানে অটোমেটিক। তো সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে আর কি। মানে কারণ হচ্ছে পুরোনোটা আমরা যখন এখানে কাজ করবো, অনেক সময় দেখা যায় পুরোনোর সাথে অনেকগুলো আসলে মেথডস বা ফাংশন ঠিকঠাক মতো ম্যাচ করবে না। তো সেক্ষেত্রে আপনারা এটা একটু চেক করে নেবেন, আপনার ওখানে কোনটা আসলে ইনস্টল করা আছে এবং সেটা আপডেট করে নেবেন। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে লারাভেলটাই ইনস্টল হচ্ছে। এখানে যা ফাইল ফোল্ডার আছে সেগুলো আসলে সে নিয়ে আসছে চেক করেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে 65 পেজেস। আচ্ছা, এখানে আমাদের ফাইলগুলো সে অপটিমাইজ করার চেষ্টা করতেছে। আচ্ছা, এখানে আরো কিছু কমান্ড আসবে, সে আমাদেরকে আরো কিছু জিনিসপত্র জিজ্ঞেস করবে, এরপরে হচ্ছে এটা ফাইনালি সে রিলিজ করবে। এতটুকু বুঝতে পারছেন সবাই? কারো কোয়েশ্চেন আছে এই জায়গাটায়? এটা আমাদের হয়ে যায় আস্তে আস্তে। ভাইয়া পিএইচপি ভার্সনটা কোথায় চেক করব? কমান্ড প্রম্পটে? হ্যাঁ, কমান্ড প্রম্পট থেকে ইজিলি চেক করতে পারবেন, অথবা আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে এগুলো চেক করা যায়। কমান্ড প্রম্পট থেকে কিভাবে চেক করবেন? এখানে পিএইচপি ভার্সন, আমাদের এখানে কত এখন? এই যে 8.2.12। ঠিক আছে,
আর কোনো ওয়ে আছে ভাইয়া? হ্যাঁ, এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে আমরা চেক করতে পারি। এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখান থেকে আমরা সিস্টেম ভেরিয়েবল নিউতে, এটা না, একটা সিস্টেম আচ্ছা, এখানে পাথের মধ্যে আসলে সবগুলো থাকে। এই যে এই যে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু দেখাবে আমাদের কোন জায়গায় কোন ইয়াটা আছে। যদি পাথ, সিস্টেমের পাথটাতে যদি আসি, এই যে দেখেন আমার পেজ কোনটা, এখানে জ্যামপিপির ভিতরে যে পিএইচপিটা আছে সেটা কানেক্ট করা আছে, ঠিক আছে। আপনি চাইলে মনে করেন আপনি অন্য জায়গায় পিএইচপি ইনস্টল করছেন যেটা আপডেটেড, সেটা ইনস্টল করতে হলে এখানে পাথটা এভাবে বলে দিতে হবে। তো এবার আমাদের এখানে হুইচ ডাটাবেস উইল ইউজ অ্যাপ্লিকেশন ইউজ, আমরা অ্যাকচুয়ালি মাইএসকিউএলটা ইউজ করব, ঠিক আছে। সো মাইএসকিউএল ইউজ করার জন্য এখানে জাস্ট আমাদের সিম্পলি লিখতে হবে মাইএসকিউএল, এন্টার প্রেস করলাম। তারপর বলছে কি ডিফল্ট ডাটাবেস আপডেটেড, উড ইউ লাইক টু রান দি ডিফল্ট ডাটাবেস মাইগ্রেশন। এটা আপনারা নো দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ইয়েস যদি দিতে চান, মানে এখানে কিছু সে ডিফল্ট কিছু সেটআপ করে দিতে চাচ্ছে। আর ইয়েস যদি দেন সেক্ষেত্রে দেখেন, ইয়েস যদি দেন সেক্ষেত্রে অবশ্যই এখানে এই যে জ্যামপিপির যেটা ডাটাবেস যে মাইস্কুয়েল সেটা কিন্তু অন করা থাকতে হবে, নাইলে সে মাইগ্রেট করতে পারবে না। এখানে মাইগ্রেশন মানে আসলে বুঝে ডাটাবেস আপলোড করে দেওয়া, ঠিক আছে। সো এটা আমরা আসবো মাইগ্রেশন কিভাবে করতে হয় না করতে হয় এগুলা, জাস্ট সিম্পলি ইউজ দিলাম মনে করেন, যেহেতু আমরা এটা অন করে রাখছি, ঠিক আছে। পরবর্তীতে সেগুলোকে আমরা চেঞ্জ করে দেবো, এটা কোনো প্রবলেম নেই। তো ইয়েস দিয়ে দিলাম, এই বেশি কিছু ট্যাবল সেখানে আপলোড করে দিয়েছে। এরপর বলছে হচ্ছে উড ইউ লাইক টু রান npm install and npm run build, এটা আমাদের প্রয়োজন হবে npm install এবং run build। সো আমরা এটা ইয়েস দিব। আপনাদের যদি মেশিনে Node.js ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা রান করবে, ঠিক আছে। তো অবশ্যই Node.js টা ইনস্টল করে নিতে হবে। আমরা ইয়েস দিয়ে দিলাম। আচ্ছা, এটা রান করতেছে। আচ্ছা, এখানে কি বলছে? সো আমাদেরকে বলছে প্রথমত এখানে অ্যাপ্লিকেশন ইজ রেডি, ঠিক আছে। আমাদের অ্যাপ্লিকেশনটা এখন রেডি। কি বলছে? ইউ ক্যান স্টার্ট ইউর লোকাল ডেভেলপমেন্ট ইউজিং সিডি লারাভেল। প্রথমত আমরা আছি লারাভেলের ভিতরে, আমাদের যেটা করতে হবে সিডি দিয়ে মানে চেঞ্জ ডিরেক্টরিটা চেঞ্জ করতে হবে। আমরা লারাভেল অ্যাপের ভিতর যাচ্ছি, ঠিক আছে। সেকেন্ডলি কম্পোজার রান, এটা আমাদেরকে সে রান করতে বলছে। আমরা আপাতত এটা একবার রান করছি, কম্পোজার রান দেখ, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা মনে করেন একবার রান করলাম, ঠিক আছে। আচ্ছা, সে একটা আসলে ইয়া দিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা যদি এখানে ফলো লিঙ্কে আসি, একটা অ্যাপ দিয়ে দিয়েছে আর কি, যে এটার ইউআরএলটা দিয়ে দিয়েছে একটা ইয়াতে, আমাদের পোর্টে একটা বিট সহ ইনস্টল হয়েছে। আরেকটা এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে অ্যাপ ইউআরএল, এটা হচ্ছে আমরা যদি ক্লিক করি, এই যে আমাদের মানে অ্যাপটা কোন জায়গায় আছে এটা সে আমাদেরকে দেখাচ্ছে। এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এটা মনে করেন আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করলো। তারপর আমরা এই জায়গায় আরেকটা টার্মিনাল ওপেন করলাম। ওপেন করে আমরা আবার চেঞ্জ ডিরেক্টরি, আমরা লারাভেলে যাব, সেখান থেকে আবার চেঞ্জ ডিরেক্টরি করে আমরা লারাভেল অ্যাপে যাব, ঠিক আছে। অ্যাপে যাওয়ার পরে আমরা হচ্ছে কি করবো, এবার এই লারাভেলটাকে রান করবো। তো এটা করার জন্য আমরা সিম্পলি এখানে লিখবো পিএইচপি আর্টিসান, এই যে আর্টিসান যে টুলটা আছে বা প্যাকেজটা আছে সেটা দিয়ে আমরা এটাকে রান করবো। সার্ভ লিখতে পারি SERV অথবা SER, সার্ভ মানে সংক্ষেপে এটুকু লিখলেও কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা যদি এন্টার প্রেস করি, সে আমাদের জন্য লাইভ লিঙ্কটা জেনারেট করে দেবে। সো এই যে সে একটা পোর্টের মধ্যে লারাভেলটাকে কিন্তু রান করে দিচ্ছে। তো আমরা যদি ফলো লিঙ্কে আসি, সো এখানে সে ওই যে লারাভেল 12 এর একটা মানে ডিজাইন সে আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। আমাদের এখানে যে এখন ভার্সন হচ্ছে লারাভেল 12, অর্থাৎ আমাদের লারাভেলটা এখন কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এইখানে দেখেন অনেকগুলো আসলে ফাইল ফোল্ডার চলে আসছে একসাথে, ঠিক আছে না।
এখন আমাদের এগুলো একটু বুঝতে হবে যে আসলে কোন ফাইলে আমরা কি কাজ করব, কোন ফোল্ডারে কি কাজ করব। এটা সে একটা স্ট্রাকচার নিয়ে আসছে, মানে স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার নিয়ে আসছে ফাইল ফোল্ডারে। আচ্ছা, যেটা আমরা এই কারণেই বলেছিলাম লারাভেল হচ্ছে একটা ম্যাচিউর স্ট্রাকচারের ফ্রেমওয়ার্ক, যেটা থ্রুতে আমরা খুব ইজিলি কাজগুলো হ্যান্ডেল করতে পারি বা ফাইল ফোল্ডার গুলো হ্যান্ডেল করতে পারি। এখানে কিন্তু সে নিজে থেকে অর্গানাইজ করে ফাইল ফোল্ডার গুলো নিয়ে আসছে, আমরা জাস্ট সিম্পলি বিভিন্ন ফোল্ডারের ভিতরে গিয়ে আমাদের কাজগুলো করার ট্রাই করবো আর কি। প্রথমত আমরা যদি একটু দেখি, এখানে প্রথম যে ডিরেক্টরি বা ফোল্ডারটা নিয়ে আসছে সেটা হচ্ছে কি অ্যাপ। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের কোর একটা ফোল্ডার বা ডিরেক্টরি, যে লারাভেল অ্যাপ্লিকেশনের, যেটার ভিতরে আমাদের বিভিন্ন লজিক বা বিভিন্ন জিনিসপত্র আমরা আসলে রাখবো। তো সেটা আমরা একটু যদি এই যে এটার ভিতরে আসি, তো প্রথমে তো আমাদের কাছে কি দেখাচ্ছে, এটার ভিতরে আসলে সে ভাইয়া আপনার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, বাকিদেরও কি সেম? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সো এখানে এই যে অ্যাপের ভিতর যদি আমরা আসি, অর্থাৎ অ্যাপ্লিকেশনের কোর লজিক গুলো আসলে অ্যাপের ভিতরে থাকে। অ্যাপের ভিতর যদি আমরা সেখানে আমরা দুইটা আসলে ফোল্ডার দেখতে পাবো, একটা হচ্ছে কি এসটিটিপি, আর একটা হচ্ছে কি আমাদের মডেলস, আর একটা হচ্ছে প্রোভাইডার। আচ্ছা, প্রথমত আমরা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করবো এসটিটিপি এর ভিতরে কি আছে, আর হচ্ছে মডেল আসলে কি কাজ করে, তারপর হচ্ছে প্রোভাইডার। ভাইয়া পিএইচপি আমরা আর্টিসান এরপর কি লিখছিলেন? সার্ভ সার্ভ। অথবা সার্ভ, সার্ভ লিখতে পারেন অথবা সার্ভ লিখতে পারেন, যে কোনো একটা লিখলে হয়ে যায়। আচ্ছা, তো এখানে আমাদের প্রথম যে ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইচটিটিপি। তো এইচটিটিপির ভিতরে যদি আমরা একটু এক্সপ্লোর করার ট্রাই করি, এটাতে যদি ক্লিক করি, সে বলতেছে এখানে কি আছে, একটা কন্ট্রোলার, একটা কন্ট্রোলার্স, একটা আসলে ফোল্ডার আছে বা ডিরেক্টরি আছে। আচ্ছা, এখন এইটা আসলে কি কাজ করে, কন্ট্রোলার্স এর ভিতরে অ্যাকচুয়ালি আমরা আমাদের বিজনেস লজিক গুলা থাকে। যেমন কোন একটা ফর্ম আমাদের কি করতে হচ্ছে, ভ্যালিডেশন করতে হচ্ছে, তাহলে এই যে ভ্যালিডেশনের কাজটা আমরা কোথায় করব, কন্ট্রোলার্স ফোল্ডারের ভিতরে করব। বুঝে গেছে? অর্থাৎ ভ্যালিডেশন রিলেটেড যত ফাইল আসবে, পিএইচপি ফাইল, সেগুলো আমরা কার মধ্যে রাখবো, কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে রাখবো। বুঝে গেছে এটা? তো বিজনেস লজিক গুলো হ্যান্ডেল করে কিন্তু এই কন্ট্রোলার ফোল্ডার। আচ্ছা, তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সেকেন্ডটা যেটা, সেটা হচ্ছে কি মডেলস। আমরা যদি মডেলস এর ভিতরে আসি, এখানে ইউজার মডেল ডট পিএইচপি এই ধরনের একটা ফাইল আছে, এবং আমরা যদি এখানে একটু আসি, বিভিন্ন নেম স্পেসিং গুলো ইউজ করছি এখানে, এবং এখানে একটা ক্লাস ইউজ করছে, সেটাকে সে ইনহেরিট করছে, আর অনেক কিছু আসলে এখানে দেখাইছে। ঠিক আছে? সো মডেলস এর ভিতরে আসলে কন্ট্রোলারের ভিতরে আসলে এই যে এইচটিটিপির ভিতরে মিডল লেয়ার নামে একটা জিনিস থাকার কথা, যদিও এখানে দেখাচ্ছে না এটা। এটা আমরা পরবর্তীতে চাইলে তৈরি করতে পারি। যাই হোক, এখানে একটা বিষয় হচ্ছে কি মডেলস। মডেলস হচ্ছে আসলে কি, এইটা হচ্ছে ডাটাবেজের টেবল গুলাকে আসলে সে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? কিভাবে থাকবে ডাটাবেস টেবল গুলো, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ডাটাবেস টেবল রিপ্রেজেন্টেশন বলতে পারি। ঠিক আছে? সো এলিকুয়েন্ট মডেল গুলো আসলে এখানে থাকে আর, ঠিক আছে? তো এটা কার সাথে কানেক্টেড, এটা কিন্তু আমাদের ডাটাবেজের সাথে কানেক্টেড। বুঝে গেছে? আচ্ছা, এরপরে আমাদের কি বলছে, প্রোভাইডার্স। সো এটা আসলে কিরকম, প্রোভাইডার্সটা হচ্ছে কি, আমরা সার্ভিস প্রোভাইডার বলতে পারি এটাকে ওয়ান কাইন্ড অফ। এটা হচ্ছে যেমন বুটস্ট্র্যাপের সার্ভিস প্রোভাইডার আমরা বলতে পারি, যে এটা নিয়ে আমরা যদিও বিস্তারিত করবো আসলে প্রোভাইডার্স কিভাবে কাজ করে, কি জিনিস। আপাতত হচ্ছে সে, আমরা যদি সিম্পলি জানতে চাই সেক্ষেত্রে এটাকে আমরা সার্ভিস প্রোভাইডার বা বুটস্ট্র্যাপ সার্ভিস প্রোভাইডার এইভাবে আসলে চিন্তা করতে পারি। সো যাই হোক, এটা এই অ্যাপের ফাইল ফোল্ডারের জিনিসপত্র গুলা বুঝছেন কিনা আপনারা? হুম, বুঝছেন? অর্থাৎ এই যে প্রোভাইডার্সটা আসলে যে কাজ করে, এখানে একটা বিষয় খেয়াল করেন, এটা হচ্ছে অ্যাপ সার্ভিস প্রোভাইডার ডট পিএইচপি এর ধরনের আসলে এখানে একটা ফাইল আছে। ঠিক আছে না?
সো ভাইয়া তখন হচ্ছে এটা আসলে আমি এনপিএম আর ইয়াটা চেক করি নাই, কিন্তু তারপরও আমার আপনার যেগুলো আসছে ওগুলো আসছে, কোনো প্রবলেম হবে? এনপিএম ওই যে এনপিএম ইনস্টল করা, ওই যে অপশনটা আসছিল ওটা কিন্তু আমি করি নাই, বাট হুম তাও আমার হচ্ছে আপনার যে ইন্টারফেসটা দেখাচ্ছে কিন্তু ওটাই সমস্যা দেখাচ্ছে। নাই, এর সমস্যা নাই। এটা কিন্তু ওই যে আমাদের ওই আমরা যখন অনেকগুলো প্যাকেজ আসলে একসাথে নিই, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। এগুলা এনপিএম রান ট্যাবটা অনেক সময় প্রয়োজন হতে পারে আমাদের রেন্ডার করার সময়। বিলটা অনেক সময় কিছু কিছু প্যাকেজ আমরা ফ্রন্ট এন্ড প্যাকেজ নিয়ে আসি, যেগুলো আসলে বিল্ড না দিলে, মানে বিলটা তো নর্মালি মানে আমরা যখন প্রোডাকশনে দিব তার আগে করে এটাকে বিল করা হয় ফুল প্যাকেজটাকে, ঠিক আছে না? তো হ্যাঁ হ্যাঁ, অনেক বাট সময় আমি হচ্ছে এখানে যে ইয়েস আমরা দিই নাই, সেটা বলতেছি, কোনো সমস্যা সমস্যা হবে? নাই, অনেক সময় হচ্ছে আমাদের মনে করেন একটা আমি প্যাকেজ এখানে ইনস্টল করলাম, তখন যদি বিল্ড করতে হয়, তো তখন হ্যাঁ। প্যাকেজটা যদি ঠিকঠাক মতো রান না করে, সেক্ষেত্রে আমরা বিলটা আবার রান করবো, সমস্যা নাই এটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অ্যাপ সার্ভিস প্রোভাইডার ডট পিএইচপি এটা আসলে কি করতে পারে, যেমন এখানে কাস্টম সে সার্ভিস আর হচ্ছে সার্ভিসের যেমন মডিফাই করতে পারে, কোয়েরি সেটিংস, এই জিনিসগুলো আমরা এখানে প্রোভাইডার্স এর ভিতরে আসলে রাখি আর কি, ঠিক আছে। এরপর আমাদের একটা ফোল্ডার আছে কি, এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ। সো ফ্রেমওয়ার্ক ইনিশিয়ালাইজ করার জন্য এটা আসলে ইউজ করা হয়, ঠিক আছে। যেমন এখানে আবার বুটস্ট্র্যাপের ভিতরে আসলে যেমন দেখবেন হচ্ছে ক্যাচ একটা ফোল্ডার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পারফরমেন্স অপটিমাইজ করার জন্য, যে রাউটের বিভিন্ন ক্যাচ, তারপর হচ্ছে কনফিগারেশনের বিভিন্ন কাজ ক্যাচ। সো এটা মানে এভাবে ইউজ করা হয় আর কি, ঠিক আছে। সো এটা আসলে আমাদের খুব একটা এডিট করার প্রয়োজন পড়ে না, বা এখানে এখানে আমাদের খুব একটা কাজ নাই আর কি, বলতে গেলে সিস্টেম ফোল্ডার হিসেবে আমরা চিন্তা করতে পারি। এরপরে আমাদের এখানে কি আছে, কনফিগ নামে একটা ফোল্ডার আছে, এখানে আসলে বিভিন্ন ধরনের কনফিগারেশন সেটিংস গুলো আছে, ঠিক আছে। যেমন অ্যাপ ডট পিএইচপি, তো এটা অ্যাকচুয়ালি কি অ্যাপের বিভিন্ন সেটিংস, ঠিক আছে। যেমন আমরা যদি অ্যাপে দেখি অনেক সময় এখানে লারাবেল লেখা থাকে, বা এই ধরনের দেখুন লারাবেল অ্যাপ লেখা থাকে, ঠিক আছে। এই ধরনের আসলে সেটিংস গুলো আমরা চেঞ্জ করতে পারবো কোন জায়গা থেকে, এই যে যেমন দেখেন এখানে অ্যাপের নাম দেওয়া আছে লারাবেল, এটা আমরা চেঞ্জ করতে চাইলে এই জায়গা থেকে করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে অথেন্টিকেশন সেটিং, তারপর হচ্ছে কনফিগারেশন, ক্যাচ কনফিগারেশন, বিভিন্ন ধরনের কনফিগারেশন ফাইল গুলো এখানে থাকে কনফিগ ফাইলের ভিতর। তারপর আমাদের যে ফাইল ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এটার ভিতরে যদি আমরা একটু আসি, এটা হচ্ছে কি ডাটাবেস ফোল্ডার আসলে, ঠিক আছে। এটা আসলে কি কাজ করে, আহ এখানে যেমন এই যে এখানে কি আছে, ফ্যাক্টরিস এর ভিতরে আসলে একটা ক্লাস আছে আর কিছুই না। এই যে যেমন সে আসলে কি করে, এই ফ্যাক্টরিসটা আসলে কি করে, ফেক টেস্ট ডাটা সে ইউজিং করে, যে ফেকারের থ্রুতে, ঠিক আছে। আচ্ছা, সো অর্থাৎ ডাটাবেস রিলেটেড আমাদের যদি একটা ডাটাবেস তৈরি করতে হয়, বা ডাটাবেস রিলেটেড কোন একটা টেবল তৈরি করতে হয়, এই জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি কার মধ্যে থাকে, ডাটাবেসের ভিতরে থাকে। যেমন এখানে একটা মাইগ্রেশনস একটা ফাইল আছে, এটার ভিতরে অ্যাকচুয়ালি আমাদের ডিফল্ট যে ডাটাবেস গুলো তৈরি হয়েছে সেগুলোর টেবল গুলো আছে জাস্ট, এই যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ডাটাবেসের স্কিমা দিয়ে বিভিন্ন ধরনের টেবল গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আমাদের এখানে সিডার্স একটা ফোল্ডার আছে। তো সিডার্স এটা আসলে আমরা স্যাম্পল ডাটা ইনসার্ট করার জন্য এখানে ইউজ করে থাকি। আচ্ছা, যাই হোক, সিডার্স দিয়ে আমরা বিস্তারিত করবো এটা সামনে। আহ, এরপর আমাদের আছে নোট মডিউল, যে আমরা npm এখানে কি দিয়েছি, ইনস্টল বা রান ডেপ যেটা দিয়েছি, এটার কারণে আসলে নোট মডিউলস ফাইলটা সে জেনারেট করে দিয়েছে আমাদের এখানে, ঠিক আছে। অর্থাৎ npm এর সবগুলো ফিচার গুলো যাতে আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে, সেজন্য আমরা নোট মডিউল ফোল্ডারটা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি পাবলিক ফোল্ডার। পাবলিকের ভিতর যদি আসি, যেমন এখানে আসি কি আছে, একটা ইন্ডেক্স ডট পিএইচপি, এটা আসলে এন্ট্রি পয়েন্ট বলতে পারি আমরা ইন্ডেক্স ডট পিএইচপি টাকে। তো প্রত্যেকটা রিকোয়েস্ট প্রথমত কোথায় আসে, এখানে আসে, ঠিক আছে। এই যে এখানে বেশ কিছু লজিক তৈরি করা আছে। সো এরপরে আমরা সবগুলা রিকোয়েস্ট আসলে আমরা প্রথমত কোথায় যাই, এখানে আসে। আর পাবলিক ফোল্ডারের ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে, যেমন হচ্ছে আমরা কোন একটা জেএস লিখতেছি, কোন একটা সিএসএস প্রোগ্রাম লিখতেছি, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো তো আমরা নর্মালি এই লারাভেলের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় সব জায়গায় হচ্ছে আমরা জেএস টাকে, সিএসএস টাকে হচ্ছে কি করতে চাই, মানে ইউজ করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে এই যে যেগুলো আমরা গ্লোবালি ইউজ করব, বা যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা বা যে সিএসএস ফাইলটা আমরা গ্লোবালি ইউজ করব, ওই জিনিসপত্রগুলো আসলে এখানে রাখা হয় পাবলিকের ভিতরে, যাতে করে আমরা ইজিলি সেটাকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে।
আর যেমন আরেকটা কোর বিষয় আসে, সেটা হচ্ছে কি আমরা যেমন ই কমার্স সাইট গুলাতে যেমন আমরা বিভিন্ন প্রোডাক্টের পিক গুলো আসলে দেখতে পারি ক্লিক করলে, ঠিক আছে? তো এগুলো কিন্তু পাবলিক ফোল্ডারের ভিতরে থাকে। সো কিছু জিনিস হচ্ছে পাবলিক ফোল্ডারের ভিতরে থাকে যেগুলোকে আমরা চাইলে ক্লিক করলে অ্যাক্সেস করে এরকম দেখতে পারি। সো এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আমরা আসলে পাবলিক ফোল্ডারটা আসলে ব্যবহার করি আর এরপরে আমাদের রিসোর্সেস, সব সব ধরনের আসলে ফ্রন্ট এন্ড ইউআই গুলা রিসোর্সেস এর ভিতরে থাকে। ভাই পাবলিকের কথাটা একটু আরেকবার বলেন, কি বলছিলেন? পাবলিক ফোল্ডার বলতে এখানে হচ্ছে যেমন আমাদের যেগুলো আসলে কমন জেএস, কমন সিএসএস, মানে যেগুলো আসলে ফ্রন্ট এন্ডে কম্পাইল করতে হবে এই ধরনের অ্যাসেট গুলো আমরা এখানে রাখি। আর এটা হচ্ছে আমরা যেমন হচ্ছে স্টোরেজ এর শর্টকাট এখানে রাখতে পারি। কিরকম যে আমাদের মনে করেন একটা ই কমার্স অ্যাপ আছে, মনে করেন ই কমার্সে নরমালি কি প্রোডাক্টের ছবিগুলো আসলে পাবলিক করা থাকে না, ঠিক আছে কিনা? জি। তো এই যে পাবলিক মানে ছবিগুলো থাকে যেগুলা চাইলে যে কেউ অ্যাক্সেস করতে পারে, এই জিনিসপত্র কিন্তু পাবলিক ফোল্ডারের ভিতরে রাখা হয় এগুলাকে, যার কারণে সবাই চাইলে কি করতে পারে, মানে ওই ধরনের জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আমরা আসলে পাবলিক ফোল্ডার ইউজ করি, আদারওয়াইজ হচ্ছে আমরা প্রাইভেটও ইউজ করতে পারি। সো রিসোর্সেস যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা বেশ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে ডিফল্ট সিএসএস, ডিফল্ট জেএস আছে, তারপর হচ্ছে ভিউস আছে। এই তিনটা আসলে ফোল্ডার নিয়ে রিসোর্সেসটা তৈরি হয়। সো রিসোর্সেস এর ভিতরে নরমালি হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ইউআই এর জন্য যত কোড আছে সবগুলো আমরা রিসোর্সেস এর ভিতরে আসলে রাখি নরমালি। সো এখানে যেমন হচ্ছে আপনারা ভিউস এর মধ্যে যদি আমরা একটু আসি, তো এখানে এই যে এক ধরনের একটা এক্সটেনশন ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে welcome.blade.php, মানে একটা ওয়েলকাম ফাইল আছে এখানে। এই ভিউস আসলে কি এটার ভিতরে আমাদের হচ্ছে টেমপ্লেট গুলা রাখা হয়। যেমন এখানে যে আমরা একটা আউটপুট দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা ডিজাইন যে দেখতে পাচ্ছি, এই জিনিসটা আসলে কার ভিতরে আছে? এটা কিন্তু এই যে এখানে একটা ব্লেড নামের একটা ফাইল আছে, সেটার ভিতরে আছে এই যে welcome.blade.php। ব্লেড এটা আসলে এক ধরনের টেমপ্লেট ইঞ্জিন, মানে এটা দিয়ে আমরা এরকম আসলে আরো অনেক ধরনের টেমপ্লেট ইঞ্জিন আছে, লারাভেলে ব্লেডটা ইউজ করা হয়। তো এটার অনেকগুলো ফিচার আছে ব্লেড। আমরা যখন ব্লেড এক্সটেনশন এখানে ইউজ করব, সে আমাদেরকে অনেকগুলো এক্সট্রা ফিচার দিবে, সেটা আমরা আস্তে আস্তে ইউজ করতে করতে দেখবো সামনে একটু পরেই। সো এই যে ভিউস এর ভিতরে অ্যাকচুয়ালি আমাদের ফ্রন্ট এন্ড জিনিসপত্রগুলো থাকে। এরপরে আসে আমাদের কি রাউটস। রাউটস বলতে আসলে কি রাস্তা, ঠিক আছে? যেমন আমরা বিভিন্ন ফাইলে যাওয়ার জন্য আগে কিভাবে বলে দিতাম, ডট স্ল্যাশ ডট ব্যাকএন্ড স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ লগ ইন পেজ, এভাবে আমরা বলে দিতাম না? এই জিনিসগুলাই হচ্ছে এখানে আসলে রাউটস, ঠিক আছে? তো আমাদের এখানে আসলে আগে কিরকম দেখাতো, আগে যখন আমরা রান করতাম এখানে স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচপি এরকম লেখা দেখাইতো, আসলে আমরা কোন টেকনোলজি দিয়ে সেটাকে তৈরি করেছি সেই জিনিসটা কিন্তু দেখাইতো, ঠিক আছে না? কিন্তু আমরা লারাভেলে চাইলে সেটাকে হাইড করতে পারি, প্লাস হচ্ছে আমরা একটু মানে এসইউ ফ্রেন্ডলি আমরা রাউটস তৈরি করতে পারি। এরকম এখানে মনে করেন সে এক ধরনের, এখানে আমরা দেখালাম হচ্ছে স্ল্যাশ লগ ইন, ঠিক আছে? স্ল্যাশ লগ ইন এরকম দেখাবে, বাট সে আলটিমেটলি লুট করবে হচ্ছে মনে করেন সাইন ইন ডট পিএইচপি এই ধরনের একটা পেজ, ঠিক আছে? ইউজার দেখতে পাবে এখানে লগ ইন, বাট হচ্ছে আলটিমেটলি সেটা সাইন ইন পেজ তৈরি করবে। এটাই হচ্ছে আসলে রাউটস বা আমাদের যে আমরা রাস্তা তৈরি করি সেটা কোন একটা ফাইলে যাওয়ার জন্য, ঠিক আছে? এই যে যত ধরনের রাউটস বা রাস্তা আমরা তৈরি করি সবগুলো অ্যাকচুয়ালি কার মধ্যে থাকে? এগুলো হচ্ছে আমাদের রাউটস ডট এই যে রাউটস ফোল্ডারের ভিতরে থাকে। এখানের ভিতরে অ্যাকচুয়ালি আমরা web.php টাকে বেশি ইউজ করবো আর কি, ঠিক আছে, রাউট তৈরি করার জন্য। তো আরেকটা আছে হচ্ছে কি আমাদের হচ্ছে এখানে console.php একটা আছে। তো এটা কাস্টম আর্টিসান কমান্ড ডিফাইন করার জন্য ইউজ করা হয়, এগুলো আমরা তেমন একটা ইউজ করতে হয় না এটা আমাদের, ঠিক আছে? তো এটা আমরা যদি এই যে আর্টিসানের কমান্ড গুলাকে কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে এটা প্রয়োজন হয়। এরপরে আমাদের আছে হচ্ছে কি স্টোরেজ। যেমন স্টোরেজ আসলে একটু আগে আমরা বললাম যে ইমেজ আপলোড করা বা বিভিন্ন জিনিসপত্র আমরা এই যে স্টোরেজের থ্রুতে আসলে করবো। এখানে আসলে তিনটা ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি, অ্যাপ, ফ্রেমওয়ার্ক, লজিক, ঠিক আছে? এইগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ফ্রেমওয়ার্কের মধ্যে নরমালি ক্যাচ, কম্পাইল, ভিউ ফাইল গুলো থাকে আর কি। তারপর হচ্ছে আমাদের টেস্ট আরেকটা ডিরেক্টরি আছে, এটার ভিতরে যদি একটু আমরা আসি, এখানে ফিচার, ইউনিট, তো বিভিন্ন ধরনের আসলে দিয়ে দিয়েছে আর কি। সো ফিচার এটা কি করে আসলে মানে সবগুলো ফিচার কি সে টেস্ট করে, যেমন রাউটস, কন্ট্রোলার, এইখানে আমরা যে কোডগুলো লিখি সেগুলো টেস্ট করে। তারপর ইউনিট টেস্ট একটা আছে, যেমন পিএইচপি ইউনিট টেস্ট। সো এটা হচ্ছে
কোডের ছোট ছোট পার্টস গুলাকে সে টেস্ট করে, যেমন ফাংশন হতে পারে, সেটা মডেল হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টেস্টিং পারপাস ইউজ করা হয়। এরপরে আমাদের যে ইয়াটা আমরা দেখতে পাচ্ছি ফোল্ডারটা, সেটা হচ্ছে ভেন্ডর। ভেন্ডরের ভিতরে আসলে অনেক কিছু আছে, আমাদের এগুলো আসলে প্রয়োজন হবে না। একটা সিস্টেম ফোল্ডার আমরা চিন্তা করতে পারি, অর্থাৎ কম্পিউটারে যত ধরনের ডিপেন্ডেন্সিস আছে সবগুলো আসলে তার মধ্যে থাকে, ভেন্ডরস এর ভিতরে থাকে, ঠিক আছে। ডিপেন্ডেন্সি বা আমরা বিভিন্ন প্যাকেজ বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে এক্সট্রা কিছু ফাইল আছে, যেমন হচ্ছে এডিটর কনফিগারেশন আসছে, তারপর কি ডট ইএনপি, এটা আবার ইম্পর্টেন্ট আছে। এনভায়রনমেন্টের বিভিন্ন জিনিসপত্রগুলো চেঞ্জ করার জন্য বা এনভায়রনমেন্ট সেটিংটাকে আমরা যদি একটু পরিবর্তন করতে চাই, কোনো ধরনের চেঞ্জ যদি আনতে চাই, সেক্ষেত্রে আমরা ডট ইএনপি ফাইলটা ইউজ করতে হয়। যেমন অ্যাপের নামটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে, আমরা চাইলে এখান থেকে অ্যাপ নাম চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা ডাটাবেস এর নামটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সো এই জিনিসপত্রগুলো আসলে কনফিগারেশন ফাইলগুলো এখানে আসলে থাকে ই.এন। আমরা অ্যাপের নামটা লারাভেল অ্যাপ দিছিলাম না, বাট এখানে তো শুধু লারাভেল শো করতেছে। এটা 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 হ্যাঁ এটা হ্যাঁ ডিফল্ট সেটআপ করছে ওরা লারাভেল ইনস্টল থেকে। লারাভেল অ্যাপ যেটা দিয়েছি সেটা হচ্ছে আমরা ফোল্ডারের নাম দিয়েছি, ও ঠিক আচ্ছা আছে। আচ্ছা, সরি সরি, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে, ডট ইএনবি এক্সাম্পল আছে এখানে, এগুলা প্রয়োজন নাই, এগুলো সিস্টেম ফোল্ডার হিসেবে চিন্তা করতে পারবেন না। তারপর হচ্ছে ডট গিট অ্যাট্রিবিউটস, এটাকেও এটা আসলে গিটের সাথে রিলেটেড। যেমন আমাদের এখানে গিটের মধ্যে আসলে প্রয়োজন হবে না গিট ইগনোরটা। ইগনোরটা কেন প্রয়োজন, যেমন npm, এটা কিন্তু এই যে নোট মডিউলস, এটা কিন্তু অনেক বিশাল একটা ফোল্ডার, ঠিক আছে, বিভিন্ন প্যাকেজ গুলো এখানে আছে। তো এই যে এই জিনিসটা তো আমাদের কাজ করার সময় এনভায়রনমেন্টটা কখন লাগবে নোড.জেএস এর, যখন আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে থাকবো, ঠিক আছে না, মানে আমরা যখন অ্যাপ ডেভেলপ করবো তখন অ্যাকচুয়ালি আমাদের এটা প্রয়োজন। কিন্তু এরপরে যখন এটাকে আমরা গিটহাবে বা কোনো জায়গায় প্রোডাকশনে রাখবো, তখন তো আসলে এই জিনিসপত্রগুলো আমাদের দরকার নাই, নোটের এত বড় বিশাল ফোল্ডার এটা আমাদের তখন প্রয়োজন নাই, ঠিক আছে না। তো গিট যাতে আমরা গিটে যদি এটাকে কি করি, পুশ করি, গিট যাতে এই ফোল্ডার গুলাকে ইগনোর করে, সেজন্য আমরা গিট ইগনোরের মধ্যে কিন্তু এখানে বলে দিয়েছি যে নোড.জেএস আপনারা নোট মডিউলস ফোল্ডারটা দেখতে পাবেন, কোন একটা জায়গায় লেখা আছে এই যে, ঠিক আছে, গিট ইগনোরের মধ্যে এটা লেখা আছে, তখন এটা কি হবে না, এই ফোল্ডারটা পোস্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, যেগুলো আসলে আমাদের এনভায়রনমেন্ট সরি আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য প্রয়োজন, বাট হচ্ছে প্রোডাকশন অ্যাকচুয়ালি প্রয়োজন নয়, এই ধরনের ফাইলগুলো এখানে রাখা হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আর্টিসান। তো এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস টুল, মানে সিএলআই টুল বলা হয়, যেখানে আমরা যেমন পিএইচপি আর্টিসান সার্ভ একটু আগে আমরা দিলাম, যেটা থ্রুতে সে রান করতেছে একটা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা টুল। আর তারপর আমাদের কি আছে এখানে, কম্পোজার ডট জেসন। ডট জেসন মানে হচ্ছে, জেসন আসলে কোনগুলাকে বলে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন বলা হয় এটাকে, এটা একটা ফরম্যাট আছে, ঠিক আছে। তো এটা আসলে আমাদেরকে কি দেখায়, প্রজেক্টের মধ্যে আমরা যত ধরনের আসলে ডিপেন্ডেন্সিস ইউজ করতেছি, ঠিক আছে। যেমন ডিপেন্ডেন্সিস বলতে আসলে মানে প্যাকেজ বলতে পারেন, বা যে ফাইল প্যাকেজ গুলো আমরা ইউজ করতেছি, ঠিক আছে, সেগুলো এখানে আসলে সে লিস্ট করে আমাদের জন্য একটার পর একটা অ্যাড করে রাখে, বুঝে গেছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আসলে জিনিসপত্র সে অ্যাড করে রেখেছে, ঠিক আছে, যেগুলো আমাদের প্রয়োজন হবে। যেমন পিএইচপি কত, সেটাও এখানে দেখাচ্ছে, লারাভেল ফ্রেমওয়ার্ক কত, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি আছে, প্যাকেজ ডট সরি এখানে কম্পোজার ডট লগ একটা ফোল্ডার আছে, তারপর হচ্ছে এটা সিস্টেম ফোল্ডার, তারপর হচ্ছে প্যাকেজ লগ ডট জেসন একটা আছে, আর এটা হচ্ছে প্যাকেজ ডট জেসন, ঠিক আছে। সো প্যাকেজ ডট জেসন আসলে জাভাস্ক্রিপ্ট ডিপেন্ডেন্সিস গুলো সে এখানে রাখে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের যে ডিপেন্ডেন্সিস গুলো আমাদের এখানে প্রয়োজন বা আমরা ইউজ করবো, সেগুলো এখানে রাখে, যেমন গিট, তারপর হচ্ছে যেমন টেলওয়েন সিএসএস যদি আমাদের প্রয়োজন হয় সেটা এখানে ইনস্টল করে রাখছে, বা সে ডিপেন্ডেন্স ডেভ ডিপেন্ডেন্স মানে হচ্ছে ডেভেলপার ডিপেন্ডেন্স হিসেবে সেখানে রেখে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমরা একটু আগে যে npm রান ডেভ দিলাম, ডেভ দিলে আসলে কোন জিনিসটা রান করবে সেটা কিন্তু এখানে বলা আছে যে বিট রান করবে, সেজন্য আমাদের কিন্তু ফার্স্টে যে যখন আমরা ডেভ দিয়েছিলাম তখন সে বিট রান করতেছিল। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এখানে আরো ওই যে ইউনিট টেস্টের জন্য, তারপর হচ্ছে রিডমি ফাইল, এই যে বিট ফাইলটা এখানে চলে আসছে আর কি, বিটের কনফিগারেশন ফাইল। যাই হোক, আমরা ফাইল ফোল্ডার স্ট্রাকচার গুলা বুঝতে পারছি না। জি। আচ্ছা, তো লারাভেল আসলে কাজ করে কিভাবে,
তো এই জিনিসটা এখন একটু আমাদের বুঝতে হবে যে আসলে সে কিভাবে কাজ করে। আমরা তো পিএইচপি তে দেখেছিলাম বিভিন্ন রিকোয়েস্ট সেন্ড হয়, তারপর এটার থ্রুতে সে কাজ করে। এটা আমরা লারাভেল রিকোয়েস্ট লাইফ সাইকেল বলতে পারি যে লারাভেল আসলে কাজ করে কিভাবে। মনে করেন একটা রিকোয়েস্ট প্রথমত কোথায় যাবে, পাবলিক ফোল্ডারের ভিতরে যে ইন্ডেক্সটা আছে সেটার ভিতরে নরমালি আসে। তারপর প্রোভাইডার সেগুলাকে আসলে কনফিগ করে বা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। তারপর রিকোয়েস্ট আসলে পাস হয় কিভাবে, এইচটিটিপি তে বিভিন্ন ধরনের আগে আসলে এখানে অনেক ফোল্ডার ছিল মানে অ্যাপের ভিতরে, সেগুলোর থ্রুতে আসলে কার্নেল ডট পিএইচপি একটা অ্যাপ ছিল, সেটার থ্রুতে আগে পাস হতো। এখন তো এটা চেঞ্জ করে ফেলছে ওরা। এখানে এরপরে সে যেটা করে, সে প্রথমত রাউটটা চেক করে। রাউটটা চেক করার পরে সে যদি দেখে হচ্ছে রাউটটা থেকে ওকে কোন একটা জায়গায় লজিক টেস্ট করার জন্য কোথায় পাঠানো হয়েছে, কন্ট্রোলারে পাঠানো হয়েছে, তারপর সে কন্ট্রোলারে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে মডেলটা চেক করে, এভাবে করে সে আসলে কাজ করে। নর্মালি যদি আমরা চিন্তা করি যেটা লারাভেল আসলে কাজ করে কিভাবে, এটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। যেমন আমি মনে করেন প্রথমত একটা রাউটকে আমরা কি করতে চাচ্ছি, চেক করতে চাচ্ছি। যেমন আমরা এই যে এখানে একটা রাউট তৈরি করা আছে, একটা রাস্তা তৈরি করা আছে, যেমন এখানে স্ল্যাশ দিলে এই যে ওয়েলকাম দ্য সে লুট করে দিচ্ছে। সো নর্মালি লারাভেল কিভাবে কাজ করে, এখানে হচ্ছে একটা রাউট থাকে, সেটা আমরা যখন ওই রাউটটাকে রিকোয়েস্ট করি বা অ্যাক্সেস করার ট্রাই করি, সো সে প্রথমত কি করে, একটা কন্ট্রোলারের ভিতরে যায়, সে চেক করে সেখানে কোনো ধরনের লজিক বা ভ্যালিডেশন তৈরি করা আছে কিনা। সাপোজ আমি একটা ফর্ম সাবমিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে সে প্রথমত রাউট থেকে ফর্মটাকে কোথায় নিয়ে যাবে, সে কন্ট্রোলারে গিয়ে চেক করবে যে ফর্মটার ভিতরে কোনো ধরনের আসলে ভ্যালিডেশন আছে কিনা। তারপর সে চেক করবে সেখান থেকে ভ্যালিডেশন যদি থাকে, লজিক যদি সেখানে থাকে, এবং লজিকে সে আবার চেক করবে যে সেখানে কি আসলে ডাটাবেস থেকে কোনো ডাটা তুলে আনতে হবে কিনা, ঠিক আছে। যদি তুলে আনতে হয় সেক্ষেত্রে সে কি করবে, তখন তুলে আনতে হলে মডেলে যাবে, ঠিক আছে। মডেল থেকে সে ডাটাবেসটা তখন ডাটাবেস থেকে মডেলের থ্রুতে ডাটাগুলাকে তুলে আনবে। এরপর সে আবার সেগুলাকে ভিউতে পাঠাবে, মানে আমরা সেই ডাটাগুলাকে দেখতে পারবো। এই জন্য এটাকে মডেল ভিউ কন্ট্রোলার বলা হয়। অর্থাৎ তিনটা ফোল্ডারের সমন্বয়ে সে কাজ করে বেসিক্যালি। মানে আমাদের মেইনলি চিন্তা করলে সে তিনটা জিনিস, মেজর জিনিস নিয়ে কাজ করে। একটা হচ্ছে মডেল ফোল্ডার, একটা হচ্ছে ভিউ, তারপর একটা হচ্ছে কন্ট্রোলার। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এগুলা অনেক বিস্তারিত আপনারা ইয়াতে পাবেন। এই যে আপনাদের যেটা লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশন যেটা দেখালাম, এটাতে লারাভেল আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। এখানে বিভিন্ন কনফিগারেশন সেটিং গুলো আছে। তারপর হচ্ছে আমাদের গেটিং স্টার্টেড, আমরা যদি একটু আসি ইনস্টলেশন, এখানে যদি লারাভেল অ্যাপ্লিকেশন, এখানে কোন এটা ছিল যে লারাভেল আসলে ওয়ার্কিং প্রসিডিউরটা, এই যে আর্কিটেকচার কনসেপ্ট, সরি সেটা আছে, ঠিক আছে। রিকোয়েস্ট আর্কিটেকচার আছে, ঠিক আছে। এই যে লাইফ সাইকেল ওভারভিউ, মানে কাজ করে কিভাবে, কোন প্রজেক্টটা আসলে কি কাজ করে, সার্ভিস প্রোভাইডার আসলে কি কাজ করে। একটু আগে যে আমি এক্সপ্লেইন করলাম আপনাদেরকে এই ফোল্ডার গুলা, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে রাউটিং, কোন ফোল্ডারটা আসলে কিভাবে কাজ করে, সবগুলোই কিন্তু এখানে আসলে আপনারা পাবেন আর, ঠিক আছে। বুঝে গেছে কিনা? জি বুঝতে পারছি। আচ্ছা, এবার আর স্টেপ ওয়াইজ আমরা চিন্তা করতে পারি আসলে মানে কাজ করে কিভাবে। ইউজার মনে করেন প্রথমে একটা রিকোয়েস্ট তৈরি করলো, রিকোয়েস্টটা প্রথমে কার মধ্যে যাবে, পাবলিকের ইন্ডেক্স ডট পিএইচপি তে যাবে। সেখান থেকে সে বিভিন্ন কিছু চেক করবে, সেখানে বুটস্ট্র্যাপ এর মানে বুটস্ট্র্যাপ চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা, বা কোনো সার্ভিস প্রোভাইড করার দরকার আছে কিনা। তারপর সে চেক করবে কার্নেল বা মিডলওয়্যার নামের একটা ফোল্ডার আছে, ওইটা যদি আমাদের এখানে নাই। তারপর রাউটিং গুলা চেক করবে, ঠিক আছে। এভাবে করে করে আসলে সে কন্ট্রোলারে যাবে, তারপর মডেল চেক করবে, মডেল থেকে হচ্ছে সে আমাদেরকে ফাইনালি একটা ভিউ, মানে ভিউ ফাইল রিটার্ন করবে আর কি, যেটা আমরা আসলে দেখতে পাই আউটপুট। যেমন এখানে যদি কোনো ডাটা এর থেকে তুলে আনতে হতো, সে কিন্তু মডেলে যেত, অথবা এর যদি কোনো একটা ভ্যালিডেশনের প্রয়োজন হতো এই ফাইলটা লুট হওয়ার সময়, তখন সে কন্ট্রোলারে যেত, ঠিক আছে। কন্ট্রোলার থেকে গিয়ে দেখলো সে এখানে একটা ডাটা তুলে আনতে হবে ডাটাবেস থেকে, তখন সে আবার কোথায় যাবে, মডেলে যাবে, ঠিক আছে। এবং ফাইনালি সে আমাদেরকে একটা ভিউ ফাইল রিটার্ন করবে। এটাই হচ্ছে লারাভেল ওয়ার্কিং প্রসিডিউর বা লাইফ সাইকেল আমরা বলতে পারি। রিকোয়েস্ট লাইফ সাইকেল এটা এখানে দিয়েছে, ঠিক আছে। এখানে যে আর্কিটেকচার সম্পর্কে আসলে আলোচনা করছে, লারাভেলের আর্কিটেকচারটা কেমন, কিভাবে কাজ করে। যাই হোক, এবার আমরা একটু
দি বেসিক্স আসবো। এই যে লারাভেল দি বেসিক্স, প্রথমত আমাদেরকে কোথায় যেতে হবে? রাউটিং মানে হচ্ছে রাস্তা তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা একটু এই জিনিসপত্রগুলো একটু ক্লিয়ার আপ করে নিতে পারি যে এইটা আসলে কোথায় আছে। আমরা বলেছিলাম আমরা যেগুলো দেখতে পাই বা ক্লায়েন্ট সাইডে যেগুলো আমরা দেখি লারাভেলের ফাইল ফোল্ডারে, যেগুলা ফ্রন্ট এন্ড, সেগুলা আসলে কোথায় থাকে? ভিউজ ফোল্ডারের ভিতরে থাকে, ঠিক আছে না? তো আচ্ছা, এখন দেখেন এখান থেকে ভিউজটা আসলে থাকে কোথায়? এটা রিসোর্সেস এর ভিতরে থাকে। প্রথম প্রথম হচ্ছে আপনাদের একটু খুঁজে পাওয়া কষ্ট হবে, এটা যেহেতু এখানে অনেক ফাইল ফোল্ডার। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমি যদি এখানে কন্ট্রোল কি প্রেস করি এবং আমি যদি এখানে সার্চ করি ভিউজ, ঠিক আছে, এন্টার প্রেস করি, সেই সাথে সাথে সরি, সে অন্য একটা ভিউজ আমাদেরকে নিয়ে আসছে। আমরা যদি আবার কন্ট্রোল কি প্রেস করি, এটি ক্লোজ করে দিই আমরা, আমাদের এখানে অন হয়েছে কোনটা? আচ্ছা, এগুলো আমাদের একটু দরকার নাই। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আবার কন্ট্রোল পি প্রেস করলাম, ভিউজ। আচ্ছা, তো এই যে ওয়েলকাম ডট ব্লেড ডট পেজ, ঠিক আছে, এই ধরনের একটা ফাইল এসে আমাদেরকে নিয়ে আসছে। অথবা আমরা নর্মালি ভিউজ লিখলেও কিন্তু সে আমাদেরকে এখানে দেখাবে আর কি। এই যে ভিউজ, আমরা যদি এখানে শুধু ভিউজ লিখি, এটা হচ্ছে কি দেখাচ্ছে? এই যে আমাদের ওয়েলকাম ফাইলটা কিন্তু দেখাচ্ছে। তো এটাতে আসতে চাইলে এটা কার মধ্যে আছে? যে ভিউজ এর ভিতরে আছে, এটা ক্লিক করলে সে আমাদেরকে অ্যাকচুয়াল ফাইলটাতে যে নিয়ে যাবে। অথবা আমরা চাইলে ফার্স্টের দিকে ফাইল ফোল্ডার স্ট্রাকচার গুলো বোঝার জন্য নরমালি আমরা যত ধরনের ভিউজ ফাইল থাকে সেগুলা আসলে কার মধ্যে থাকে এটা একটু মাথায় রাখতে হবে কি, আমাদের সবসময় সেগুলো রিসোর্সেস এর ভিতরে থাকে। তো রিসোর্সেস এর ভিতরে আমরা গেলে কিন্তু ভিউজ নামক ফোল্ডারটা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। এটার ভিতরেই হচ্ছে আমাদের মূল ভিউটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। এখানে সবকিছুই কিন্তু শো করতেছে, এই যে আউটপুটে যা কিছু দেখতে পাচ্ছি এটা কিন্তু এই ভিউজ ফাইল থেকেই কিন্তু লোড হচ্ছে। তো আমরা যদি যেমন এখান থেকে ভিউজ থেকে আমি যদি এখান থেকে মনে করেন হচ্ছে আমরা সবকিছুই তুলে দিচ্ছি, ঠিক আছে, তুলে দিয়ে এখানে জাস্ট হচ্ছে রিলোড করতেছি। এখানে অটোমেটিক কিন্তু রিলোড হয়ে গেছে, কারণ এখানে একটা আসলে আর্টিসান টুল আছে যেটা অটো রিলোড করতেছে, বুঝে গেছে? কম্পোজার টুল আছে যেটা অটো রিলোড করতেছে, আমাদের আসলে রিলোড করার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। এটা লাইভ সার্ভার হিসেবে কাজ করতেছে। দেখেন সবকিছু রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে সিম্পলি কোনো একটা HTML লিখি, h1 দিয়ে সাপোজ আমরা লিখলাম হচ্ছে কি হ্যালো, ঠিক আছে। তো এই জিনিসটাই কিন্তু সেখানে দেখানোর কথা। আচ্ছা, এটা মাঝে মাঝে একটু স্লো ডাউন করে, আমরা একটু আরেকবার রান। সো আমরা এই যে একটা ব্লেড ফাইলে এসে HTML লিখলাম, সেটা এখন শো করবে। প্রথম যে কনসেপ্টটা আমরা দেখবো সেটা হচ্ছে কি রাউট, মানে রাউটিং একটা বিভিন্ন যে ব্লেড ফাইল গুলো বা বিভিন্ন ধরনের ব্লেড ফাইল কি জিনিস আমরা আলোচনা করব। এটা এখন না বুঝতে কোনো সমস্যা নাই, এটা আপাতত চিন্তা করেন এটা একটা টেমপ্লেট ইঞ্জিন বা যেটা আসলে বিভিন্ন ধরনের টেমপ্লেট ফিচার আমাদেরকে প্রোভাইড করে। তো লারাভেলের জন্য আমরা যত ফাইল ইউজ করবো সবগুলো অ্যাকচুয়ালি আমাদের ব্লেড ফাইল আছে, বুঝে গেছে? এখানে আচ্ছা, এটা কি ঝামেলা করতেছে একটু দেখি। তো এখানে যদি অ্যাপাচি খুব একটা প্রয়োজন নেই, কারণ এটাতে অটোমেটিক্যালি সার্ভার আছে অলরেডি। আমরা এটা একটু আরেকবার রান করে দেখি। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। লারাভেল তো ইনস্টল করতে পারবেন এখন, তো অনেকের কিন্তু প্রবলেম হবে লারাভেল ইনস্টল করতে। তো এটা তো রেকর্ড থাকতেছে, রেকর্ডটা দেখে ঠিকঠাক মতো যদি করেন কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, কি সমস্যা একটু দেখি, এটা আরেকবার রান করতে হবে। কন্ট্রোল সি দিয়ে আমরা এটা কন্ট্রোল সি দিয়ে স্টপ করলাম, আরেকবার পিএইচপি আর্টিসান। আচ্ছা, এটা আসুক, একটু টাইম নিচ্ছে ফার্স্টে। আচ্ছা, এখানে কি বলতেছে? ইন্টারনাল সার্ভারেরও ডাটাবেস কোয়েরি অ্যাকসেপ্টেড। আচ্ছা, এই ডাটাবেস এটা অফ হয়ে গেছে, এই জন্য আমরা এটা আরেকবার রান করি। এই যে এখন চলে আসছে, ঠিক আছে।
বুঝে গেছে? এই যে আমরা একটু চেঞ্জ করলাম, সেটা কিন্তু এখানে চলে আসছে। সো এখানে সাপোজ আমি বলছি হ্যালো আই এম ওয়েলকাম ফাইল, ঠিক আছে? এই ধরনের একটা বিষয় আমরা অ্যাড করলাম এটা, এবং এটাকে রিলোড করলাম, দেখেন হ্যালো আই এম ওয়েলকাম ফাইল দেখা, ঠিক আছে? আচ্ছা, এটাও একটু রিলোড হচ্ছে না কেন? কারণ হচ্ছে এখান থেকে আমরা বিটটা আসলে রিমুভ করে দেবো, যার কারণ বিট থাকলে সে অটোমেটিক রিলোড করে থাকে। যাই হোক, এটা খুব একটা ইস্যু না। তো এবার আমরা মনে করেন হচ্ছে কি এখানে যে কাজটা করলাম, যে এখানে একটা ভিউ ফাইল আমরা এখানে তৈরি করবো। তো এটাকে আমরা একটু ক্লোজ করে রাখি, আর এটাকে আমরা একটু পাশাপাশি সেট আপ করি। আচ্ছা, তো এটা আমাদের এখন এটা একটা রান করতেছে ইন্টারনালি, আমরা জাস্ট ক্রস করে দিলে হয়, ঠিক আছে? টার্মিনালে গেলে আমরা পাবো এটা কিন্তু রান করতেছে বিহাইন্ড দ্য সিন। আচ্ছা, এখন মনে করেন আমরা যে কাজটা করলাম এখানে ভিউস এর ভিতরে এসে এবার আমি বললাম কি নিউ ফাইল তৈরি, ঠিক আছে? নিউ ফাইলটা কেমন হবে? আমাদের হচ্ছে মনে করেন আমরা home.blade.php ধরনের একটা ফাইল তৈরি করতেছি। ব্লেড কি জিনিস আমরা পরে আলোচনা করব, আপাতত হচ্ছে এটা একটা টেমপ্লেট মানে এক্সটেনশন মনে করতে পারবো। সো এখানে আমরা বলছি blade.php, ঠিক আছে? এখন মনে করেন হচ্ছে আমার কোন জায়গায় আসতে হবে, আমি যখন এখানে সার্চ করবো /home.blade.php তখন সে আমাদের ওই ফাইলটাই আসলে রিলোড করে দিবে, অথবা আমি যখন /home সার্চ করব তখন সে আমাদেরকে ওই ফাইলটাই রিলোড করে দিবে। সো এই কাজটা যদি আমরা করতে চাই, যেমন এখানে আমরা সিম্পলি লিখছি হচ্ছে h1, তো h1 দিয়ে এখানে আমরা বলতে পারি দিস ইজ হোম ফাইল, ঠিক আছে? হোম ফাইল, ঠিক আছে? এই ধরনের একটা টেক্সট আমরা এখানে দিয়ে দেবো। এখন এই যে হোম ফাইলে যদি আমাদের আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে, একটা এটার জন্য রাস্তা তৈরি করতে হবে, রাউট তৈরি করতে হবে, ঠিক আছে? তো রাউট যদি কখনো তৈরি করতে হয় কোন একটা ফাইলে অ্যাক্সেস করার জন্য বা একটা নির্দিষ্ট ফাইলে যাওয়ার জন্য, সাপোজ ইউজার সার্চ করতেছে, আর যেমন আমরা সার্চ করি না iisc.com / কি করি আমরা লগ ইন অথবা সাইন ইন এরকম সার্চ করি না? সো তখন আমাদেরকে কি করে, সে একটা অ্যাকচুয়ালি আমাদেরকে লগ ইন পেজ লোড করে দেয়। এই ধরনের যদি আমরা করতে চাই যে একটা স্পেসিফিক পেজ আমাদেরকে লোড করে দিবে বা একটা স্পেসিফিক ফাইল সে আমাদেরকে শো করবে, আমরা যদি একটা নির্দিষ্ট রাউট সার্চ করি, সেটার জন্য আমাদের কি করতে হবে, একটা রাউট বা রাস্তা তৈরি করতে হবে। এটার জন্য প্রথম কাজ হচ্ছে এটা। তো রাউট তৈরি করার জন্য আমরা সবসময় তার মধ্যে যাব, এই যে রাউটস যে ডিরেক্টরিটা আছে সেটার ভিতরে যাব, সেটার মধ্যে আমরা তার মধ্যে যাব এখানে web.php, এই ফাইলটাতে আসলে আমরা আসবো। এখানে আসলে রাউটের বিভিন্ন মেথড আছে, যেমন আমাদের হচ্ছে ফ্রমে যেরকম মেথড আছে আর কি, এই যে গেট, তারপর হচ্ছে আমাদের আরেকটা কি থাকতে পারে, পোস্ট থাকতে পারে, ঠিক আছে? তো এখানে আরো কিছু কাস্টম মেথড আছে গেট পোস্টের বাইরে। এখানে নর্মালি যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে কি গেট একটা মেথড এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এটাতে বলা আছে হচ্ছে কি, প্রথমত আমরা যখন রাউট তৈরি করব রাস্তাটার নাম ডিক্লেয়ার করতে হবে, মানে রাস্তাটাকে মানে কি নামে সার্চ করলে সে আমাদেরকে ব্লেড ফাইল বা কোনো একটা টেক্সট দেখাবে। এখানে দেখেন তো, এখানে কি দেওয়া আছে, একটা স্ল্যাশ দেওয়া আছে, এবং সে রিটার্ন করতেছে একটা ভিউ বা ব্লেড ফাইল, যেটা আসলে আমরা এখানে দেখতে পাই নর্মাল। বুঝতে পারছেন এটা আসলে কি মিন করতেছে? আমরা যখন এখানে স্ল্যাশ দিচ্ছি, যে লোকাল হোস্টের এই পোর্ট নাম্বার, তারপর আমরা যখন স্ল্যাশ দিচ্ছি যে এই ফোল্ডারটা, সরি হোম চলে আসছে, এখানে স্ল্যাশ দিচ্ছি সেই ফোল্ডারটা আমাদের জন্য লোড করে দিচ্ছে। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি এখানে একটা স্ল্যাশ দিয়ে রাস্তা তৈরি করা আছে। এতটুকু বুঝছেন সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি স্ল্যাশ দিয়ে যখন আমি কোনো কিছু লিখবো, সাপোজ আমি হোম লিখতেছি, এখানে স্ল্যাশ দিয়ে হোম লিখলে সে আমাদের জন্য আরেকটা ব্লেড ফাইল রিটার্ন করে দেবে। এই কাজটা করার জন্য আমরা প্রথমে এখানে এই যে একটা রাস্তা তৈরি করি। তো রাস্তা তৈরি করার জন্য এই যে এখানে আমাদের হচ্ছে ব্লেড ফাইলে একটা ক্লাস আছে বা লারাভেলে একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে কি রাউট ক্লাস। আসলে আমরা কিভাবে বুঝতে পারছি এটা ক্লাস, কেউ কি বলতে পারবেন? ভাইয়া কোশ্চেনটা একটু আরেকবার বলেন। এটা যে আমরা ক্লাস সেটা বুঝতে পারলাম কিভাবে? নর্মালি দেখি বোঝার কোনো ওয়ে আছে? কনভেনশন থেকে যদি একটু আমরা চিন্তা করি, কমন সেন্স। হুম
ক্লাসের নামগুলা ক্যাপিটাল টাইপসে থাকে না নরমালি? জি। তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল টাইপস দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটা কমন জিনিস আর কি একটা। যাই হোক, এরপরে আমরা যদি এরপর দেখার চেষ্টা করি, এখানে এটা হচ্ছে একটা ক্লাস যেটাকে অ্যাক্সেস করা হয়েছে। এই যে এটা হচ্ছে কি একটা স্কোপ রেজলিউশন অপারেটর। এগুলো আমরা মনে হয় ইউনিভার্সিটিতে পড়ছি যে একটা ক্লাস থেকে একটা মেথডকে অবজেক্ট তৈরি না করে যদি আমরা কল করতে চাই, স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে আমরা কল করি, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই কাজটা এখানে করা হয়েছে যে আমরা ওই যে রাউট নামের একটা ক্লাস আছে, ওই ক্লাস থেকে আমি গেট নামের একটা মেথডকে কল করছি। এই ট্রিক হচ্ছে কাজ, ঠিক আছে? আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করে রাউটের উপর নিয়ে যাই এবং এটার উপর ক্লিক করে যে দেখেন এই ক্লাসটা আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা আমাদের এখন প্রয়োজন, জাস্ট বোঝালাম এটা আসলে ইন্টারনালি কাজ করতেছে কিভাবে। সো এটা আসলে কাজ করতেছে কিভাবে, যখন আমরা স্ল্যাশ দিচ্ছি তখন সে একটা ফাংশনকে কল করতেছে এবং ফাংশন কি করতেছে, রিটার্ন করতেছে একটা ভিউ ফাইল। এতটুকু হচ্ছে আমরা বুঝতে পারছি। এখন আমরা নিজেদের জন্য একটা রাউট তৈরি করবো বা রাস্তা তৈরি করবো। তো এটার জন্য আমাদের প্রথমে লিখতে হবে রাউট ক্লাসটা। আচ্ছা, এখানে মজার বিষয় হচ্ছে যদি এগুলা না থাকে বা এই যে এই জিনিসটা আমরা রিমুভ করে তখন আমরা রাউট ক্লাস কিন্তু এখানে ইউজ করলে কাজ করবে না। তো যেমন এই জিনিসটা আমি এখান থেকে তুলে দিলাম, ঠিক আছে? এই রাউট ক্লাস কিন্তু তখন সে চিনতে পারবে না, বুঝে গেছে? তো এটা কিন্তু আমাদের ইম্পোর্ট করে নিতে হবে একটা নির্দিষ্ট জায়গাতে। এটা কোন জায়গা থেকে ইম্পোর্ট হয়ে আসছে ক্লাসটা, যে ফাসাদের ভিতর থেকে রাউট নামের একটা ক্লাস আমরা ইম্পোর্ট করছি। আচ্ছা, যাই হোক, এটাকে বলা হয় নেম স্পেস, ঠিক আছে? আচ্ছা, নেম স্পেসিং সম্পর্কে হালকা করে বলছিলাম ওপি তে, যে একই ধরনের ক্লাসগুলোকে আমরা বিভিন্ন ফাইল ফোল্ডারে আসলে রাখতে পারি বিভিন্ন নামে, ঠিক আছে? এই নেম স্পেসটা এখানে আসলে ইউজ করা হয়েছে। এখন আমরা নিজেদের মতো যদি একটা রাউট তৈরি করতে চাই, সেটা আমাদের এখানে লিখতে হবে রাউট ক্লাসটা, তারপর স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে আমরা সাপোজ আমরা গেট দিয়ে তৈরি করতে চাচ্ছি, একটা মেথড লিখতে হবে গেট। গেটের প্রথম যে প্যারামিটারটা সেটা আমাদের কি হবে, আমরা আসলে গেটের ভিতরে এই যে কোন রাউটটা মানে রাউটে কি নামে তৈরি করতে চাই, ঠিক আছে? এখানে আমি যদি মাউস কার্সরটা নিয়ে যাই, কি বলছি এখানে স্ট্রিং এ সে একটা ইউআরআই দিতে বলতেছে, স্ট্রিং ফরম্যাটে সে একটা ইউআরআই দিতে বলতেছে। আচ্ছা, মানে একটা লোকেশন সে দিতে বলতেছে। তো আমরা বললাম এখানে আমরা যখনই স্ল্যাশ হোম দিব তখন সে কি করবে, একটা ফাংশনকে কল করবে, ঠিক আছে? সে একটা ফাংশন কল করবে আমাদের জন্য এখানে, এবং এই ফাংশন আমাদেরকে একটা টেক্সট কে রিটার্ন করে দেবে। সাপোজ রিটার্ন, এখানে আমরা রিটার্ন বলছি এখানে সাপোজ মনে করেন h1 দিয়ে আমরা বলছি এখানে আমরা একটি কাজ করি এই জায়গাটায় রিটার্ন করার সময় আমরা তাহলে কিভাবে করবো, এখানে মনে করেন এটা h1 দিয়ে আমরা এটাকে রিটার্ন করছি এবং এখানে আমরা বলছি this is from route, ঠিক আছে? হোম রাউট, ঠিক আছে? এখানে আমরা বলছি হোম রাউট। ওকে, এটা আমরা তাহলে লাইনটা ক্লোজ করলাম। এবার আমরা যদি একটু আসি এখানে রিলোড করি এটাকে, এবং এখানে আমরা যদি এবার স্ল্যাশ প্রেস করি এবং বলি হচ্ছে আমাদের কোন রাউটে আমরা যাবো, এখন হোম রাউটে যাবো। সো আমরা হোম যদি এখানে প্রেস করি, এন্টার প্রেস করি, যে দেখেন দিস ইজ ফ্রম হোম রাউট, সে এই টেক্সটটাকে আমাদেরকে রিটার্ন করে দিয়েছে। বুঝে গেছে? জি রাউট কিভাবে তৈরি করলাম বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমরা তো আসলে এই যে আমরা কি এরকম টেক্সট রিটার্ন করতে চাই, আমাদের তো এখানে একটা নির্দিষ্ট ব্লেড ফাইল তৈরি করার জন্য বা একটা নির্দিষ্ট মনে করেন সাইন আপ পেজ তৈরি করার জন্য অনেক এসটিএমএল লিখতে হবে এই জায়গাটা। তখন কি এইভাবে আসলে রিটার্ন করা যাবে অনেকগুলা কোডকে একসাথে? করা গেলেও এটা কিন্তু একটু কমপ্লেক্স হয়ে যাবে এবং স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে না এই জিনিসটা, ঠিক আছে না? এই জায়গায় তো আমরা অনেকগুলা কোড একসাথে রিটার্ন করতে যাচ্ছি। এই জায়গায় আমরা অ্যাকচুয়ালি রিটার্ন করবো ওটাকে, যেমন এটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, সে একটা কি রিটার্ন করেছে, একটা ভিউ ফাইল রিটার্ন করছে, ঠিক আছে? সেম কাজটা আমরা এখানে করবো। আমরা আসলে এভাবে রিটার্ন করতে চাই না, আমরা যে home.blade.php একটা যে ফাইল তৈরি করেছি সেটা আমরা রিটার্ন করতে চাই এই জায়গায়। সো এটা যেহেতু একটা ভিউ ফাইল, আমরা এখানে কল করতে পারি ভিউ নামের একটা মেথড, ঠিক আছে? সো ভিউ নামের মেথডের ভিতরে আমরা জাস্ট সিম্পলি বলে দিতে পারি ভিউ এর নামটা কি। আমাদের ভিউ এর নামটা কি ছিল, হোম ছিল। দেখেন আগে আমরা কিন্তু
পিএইচপি তে কি করতাম আমরা হচ্ছে ডট ডট স্ল্যাশ ব্যাকএন্ড স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ এইভাবে করে কিন্তু আমরা যাইতাম। এখানে কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই যে আমাদের কোন জায়গায় ফাইলটা আছে, আমরা জাস্ট সিম্পলি ওই ফাইলটার নামটা বলে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। বুঝে গেছে? অর্থাৎ সে ভিউ ফাইলের ভিতরে ঢুকে এই যে হোমটাকে সে নিয়ে আসবে অটোমেটিক। এবার যদি আমরা এখানে এসে আরেকবার ব্যাক করি, এখান থেকে রিলোড করছি, এবার যদি আমি এখানে হোম স্ল্যাশ হোম প্রেস করি, দেখেন দিস ইজ হোম ফাইল, অর্থাৎ এই যে এখানের ভিউ ফাইলটাই কিন্তু সে আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে। দিস ইজ হোম ফাইল। বোঝা গেছে এতটুকু? সবাই ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে বলা হচ্ছে আমাদের রাউটিং। ঠিক আছে, এই যে রাউটিং এর আসলে বেসিক রাউটিং আমরা দেখলাম। রাউটিং এর আসলে অনেকগুলো টেকনিক আছে, তো আমরা এখনো এই যে জিনিসটা এখনো দেখলাই, এটা আমরা দেখবো। ঠিক আছে, আরো কিছু বিষয় এখানে আছে আর কি রাউট করার সময়। এখানে রাউট সম্পর্কে অনেক বিষয় মানে বিস্তারিত লেখা আছে। এখনো যদিও আমরা অনেকগুলা কনসেপ্ট পড়ি নাই, যেমন ডিপেন্ডেন্সি ইনজেকশন, এগুলি সামনের দিকে আমরা করবো যখন ফর্ম করবো। ঠিক আছে, এখন বোঝাইলে হয়তো অনেকের একটু কঠিন লাগবে, বা কারণ হচ্ছে আমরা যেমন ডিপেন্ডেন্সি ইনজেকশন রিকোয়েস্ট কি জিনিস সেটা কিন্তু এখনো করিনি। ঠিক আছে, তো এরকম আসলে রাউটিং আমরা বিভিন্ন ভাবে করতে পারি, বা রাউটিং এর আসলে অনেকগুলা সিস্টেম আছে, আমরা কিভাবে রাউট গুলা মানে তৈরি করতে পারি। আচ্ছা, এতটুকু আই হোপ বোঝা গেছে যে আমরা একটা রাউট তৈরি করতে চাইলে কিভাবে আসলে সেটাকে অ্যাক্সেস করতে পারি বা তৈরি করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে আমরা রাউট তৈরি করলাম, তো এখন আমরা কিন্তু আর্কিটেকচার কিন্তু ফলো করতেছি, যেটার লারাভেলের আর্কিটেকচার। লারাভেল আর্কিটেকচার অনুযায়ী আমাদের আসলে ভিউ ফাইলটা প্রথমে কোথায় যাওয়ার কথা? এই ভিউ ফাইলটা রিটার্ন করার আগে সে কোথায় যাওয়ার কথা? সে কিন্তু কন্ট্রোলারে যাওয়ার কথা। কন্ট্রোলার থেকে সে চেক করে আসার কথা যে আমাদের কি এখানে কোনো লজিক আছে কিনা, বা কোনো কন্ডিশনাল বিষয় আছে কিনা। এটার থ্রুতে সে কি করবে, কন্ডিশনটা চেক করে আমাদেরকে ব্লেড ফাইলটা রিটার্ন করবে, সে কোনো ভ্যালিডেশন আছে কিনা। এই জিনিসটা কিন্তু সে কন্ট্রোলারে গিয়ে চেক করার কথা। আমরা কি সেটা করছি এখানে? এখানে কিন্তু আমরা সরাসরি ভিউ ফাইল রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু আর্কিটেকচার ফলো করতেছে। ঠিক আছে না? তো আমরা জানি লারাভেল হচ্ছে এমভিসি আর্কিটেকচার কাজ করে, মডেল ভিউ কন্ট্রোলার এই তিনটা ফোল্ডারের সমন্বয়ে এসে কাজ করে। ঠিক আছে, সে কন্ট্রোলার গিয়ে চেক করে কোনো কন্ডিশন আছে কিনা, কোনো লজিক আছে কিনা এই ফাইলটা লোড করার ক্ষেত্রে, বা কেউ অথেন্টিকেট ইউজার হলে সে ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে কিনা, অথবা অথেন্টিকেট না হলে অ্যাক্সেস করতে পারবে কিনা। এইসব লজিক গুলো আমাদের কার মধ্যে লিখতে হবে? আমরা কিন্তু বলেছিলাম কন্ট্রোলার্স নামের একটা ফোল্ডারের ভিতরে এইসব জিনিসপত্র লিখতে হয়। তো এটা কোথায় থাকে? কন্ট্রোলার্সটা কিন্তু আমাদের অ্যাপের ভিতরে এসটিটিপির ভিতরে কন্ট্রোলার্স নামক একটা ফোল্ডারের ভিতরে কিন্তু থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে জাস্ট কন্ট্রোলার দিয়ে একটা কি তৈরি করা আছে, একটা অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস তৈরি করা আছে। ঠিক আছে, আচ্ছা, আর কোথায় থাকে স্যার? অ্যাপের ভেতরে? আমাদের অ্যাপ এসটিটিপি, তারপর হচ্ছে কি এই যে এখানের ভিতরে কন্ট্রোলারটা। ঠিক আছে, হ্যাঁ, পাইছি। এখন আমাদের এটা আসলে যাওয়ার কথা কোথায়? কন্ট্রোলারে। আমরা কি সরাসরি ভিউ ফাইল রিটার্ন করে দিচ্ছি, কোনো লজিক টেস্ট করছি না। এখন আর্কিটেকচারটা যদি ফলো করতে হয় আমরা কাজ করব কিভাবে? আসলে সে মানে রাউটটা আসলে কিসের থ্রুতে ঘুরে আসে, তো ওই জিনিসটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। নর্মালি হচ্ছে এটা কন্ট্রোলারের থ্রুতে আসে। তো এই কাজটা করার জন্য আমরা মানে নর্মালি কাজ করব কিন্তু কন্ট্রোলার থ্রুতেই। সো এই কাজটা করার জন্য আমরা এখানে সরাসরি ব্লেড ফাইল আসলে রিটার্ন করতেছি, বা এরকম আমরা আসলে ব্লেড ফাইল রিটার্ন করে দেবো না। যদি আমরা একদম শিওর হই যে এখানে আসলে কন্ট্রোলারে এটা যাওয়ার প্রয়োজন নাই, এখানে কোনো ডাটা ভ্যালিডেশনের বা কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট সরাসরি সে এইটাকে কি করে দিবে আমাদের জন্য শো করে দিবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটা এভাবেও কিন্তু রাখতে পারি। বাট কন্ট্রোলারে পাঠাইতে হলে আমরা কিভাবে পাঠাবো? প্রথমত আমাদের একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। এটা কন্ট্রোলারে কি থাকে? আসলে সব ধরনের বিজনেস লজিক গুলা থাকে। ঠিক আছে, আচ্ছা, সো কন্ট্রোলার প্রথমত আমাদের একটা তৈরি করে নিতে হবে। কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হয় এখন সেই জিনিসটাই আমরা দেখবো। আমরা চাইলে এখানে কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে গিয়ে নিউতে গিয়ে জাস্ট সিম্পলি একটা কন্ট্রোলার তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু ওয়ে না, আমরা এখানে আর্টিসান একটা টুল ইউজ করতেছি। আমরা আর্টিসানের থ্রুতে কিন্তু কন্ট্রোলার তৈরি করতে পারি। তার জন্য আমরা প্রথমে এখানে একটু টার্মিনালটা আমি আরেকবার ওপেন করি। এখানে টার্মিনালটা ওপেন করে এখান থেকে আমি মনে করেন টার্মিনালটা একটু চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা গিট ব্যাশটা ওপেন করি। আমার এখানে গিট ব্যাশটা ইনস্টল করা আছে, আপনারাও আশা করি ইনস্টল করছেন এটা। আচ্ছা, এইখানে আমি সাপোজ সার্চ করলাম পিএইচপি
আর্টিসান, এটা যদি আমি সার্চ করি, আচ্ছা কি বলতেছে, ফুড অন ওপেন ইনপুট আর্টিসান, আচ্ছা এই ফাইলে সেই নাই আর্টিসান ফাইল। আচ্ছা ব্যাশটা এখানে আমাদের দরকার নাই, আমরা এখান থেকে ব্যাশ ওপেন করলে আসলে কোন জায়গা থেকে ওপেন হচ্ছে চেক করে দেখি তাও। ও আচ্ছা, আমাদের এই যে লোকেশনটা ঠিক নাই, সেটা আমাদের ডিরেক্টরিটা চেঞ্জ করতে হবে। আমাদের লারাভেলে আসতে হবে ফার্স্ট অফ অল। এখন লারাভেল থেকে চেঞ্জ ডিরেক্টরি করে আবার কোথায় যেতে হবে, লারাভেল অ্যাপ, ঠিক আছে, এটা ভিতরে আসবে। এখন সে চিনতে পারবে, এখন আমরা ঠিক জায়গায় আছি, ঠিক আছে। এখন আমরা একটু চেক করবো যে পিএইচপি আর্টিসান দিয়ে একটা কমান্ড লিখবে, পিএইচপি আর্টিসান, ঠিক আছে। আচ্ছা সে অনেক কিছুই কিন্তু আমাদের জন্য লোড করে দিছে, ঠিক আছে না? হ্যাঁ, যেমন কমান্ড, তারপর বলছে অপশন, তারপর হচ্ছে আর্গুমেন্ট হবে। অপশন গুলা কি হতে পারে, যেমন -h দিলে ডিসপ্লে হেল্প ফর গিভেন কমান্ড, একটা নির্দিষ্ট কমান্ড কিভাবে ইউজ করতে হবে সেই জিনিসটা আমরা ডিসপ্লে যদি করতে চাই, সেটা যদি আমরা চেক করতে চাই, কমান্ডটার নাম দেখে আমাদের কি করতে হবে, এখানে -h অপশনটা ইউজ করতে হবে, মানে হেল্প, ঠিক আছে। এরকম আর এখানে আরো অনেক অপশন আছে। তারপর অ্যাভেলেবল কমান্ডস, এখানে অনেকগুলো আসলে কমান্ডস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কি কি কমান্ডস আছে সবগুলাই কিন্তু সে এখানে আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি কন্ট্রোলার তৈরি করতে চাই, তো আমাদের এখানে খুঁজে বের করতে হবে মেক করার জন্য কোনো কমান্ড আছে কিনা, বা কন্ট্রোলার তৈরি করার জন্য কোনো কমান্ড আছে। আমরা যদি মেকটাতে আসি, এখানে দেখেন মেক কন্ট্রোলার, ঠিক আছে না, আছে না একটা কমান্ড মেক কন্ট্রোলার। সো এটা কি করে, ক্রিয়েট এ নিউ কন্ট্রোলার ক্লাস, কন্ট্রোলার তৈরি করে এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখন মেক কন্ট্রোলার কিভাবে ইউজ করতে হয় তো কিন্তু আমরা জানি না, ঠিক আছে না। তো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার করে এখানে জাস্ট বলছি, এখানে আমাদেরকে কি বলছে, কোন একটা কমান্ড সম্পর্কে যদি হেল্প লাগে বা ডিসপ্লে মানে কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটা যদি চেক করতে হয়, আমাদের কিভাবে করতে হবে, প্রথমত কমান্ডের নাম লিখতে হবে, এরপরে হাইফেন দিয়ে আমাদের কি করতে হবে, h লিখতে হবে। সো এই কাজটা করার জন্য আমরা এখানে বলছি আবার পিএইচপি আর্টিসানের ভিতরে যেটা আমরা লিখবো আর্টিসান, এরপর হচ্ছে মেক কন্ট্রোলার, মেক কন্ট্রোলার, তারপরে স্পেস দিয়ে আমরা এখানে h দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এই যে দেখেন এখন সে কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু সে আমাদেরকে এখানে দেখাচ্ছে। কিভাবে বলতেছে, ক্রিয়েটে, এটা ডেসক্রিপশন দিছে, প্রথমত এই কমান্ডটা ডেসক্রিপশন দিছে, ক্রিয়েট এ নিউ কন্ট্রোলার ক্লাস, এই কমান্ডটা আমরা রান করলে সে কি করবে, একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করবে। আচ্ছা ইউজটা আমরা কিভাবে করতে হবে, মেক কন্ট্রোলার, এই জিনিসটা প্রথমে আমাদের লিখতে হবে। লেখার পরে এখানে আমরা চাইলে অপশন দিতে পারি, না দিলে সমস্যা নেই। তারপরে আমাদের এখানে কি বলছে, একটা কন্ট্রোলারের একটা নাম দিতে হবে, ঠিক আছে। নেমের এই যে নেম যে আর্গুমেন্টটা এখানে আছে সেটা ইউজ করলে, সেই জায়গায় আমরা যদি কোনো কিছু ইউজ করি সেটা সেই নামেই কিন্তু সেই কন্ট্রোলারটা তৈরি করবে, ঠিক আছে। আর এখানে কন্ট্রোলার তৈরি করার সময় আমরা একসাথে মডেল তৈরি করতে পারি বা আরো অনেক ধরনের কাজ করতে পারি, এগুলা পরে আসবো আমরা, ঠিক আছে। জাস্ট আপাতত আমরা দেখি আসলে কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। এবার আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার স্ক্রিন, সো ক্লিয়ার দিয়ে দিচ্ছি এখানে। এখন আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। সো কন্ট্রোলার তৈরি করার আগে এখানে একটু আমরা চেক করি যে আসলে যেটা ওদের বিল্ট ইন কন্ট্রোলার এখানে আছে সেটা কেমন। এটা কিন্তু একটা ক্লাস, দেখেন সে কন্ট্রোলার বলতে আসলে একটা নির্দিষ্ট ক্লাস কি বোঝাচ্ছে, ঠিক আছে। সো যেহেতু আমরা একটা ক্লাস তৈরি করতেছি, ক্লাসের নেমটা আসলে দেওয়ার কনভেনশনটা কেমন, এই যে ক্লাস লেটারটা ক্যাপিটাল লেটার হতে হবে, ঠিক আছে। এরকমই তো আমরা ক্লাস তৈরি করি, ঠিক আছে না। সো এখানে কন্ট্রোলার তৈরি করার সময় আমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা আসলে ক্লাসের নামটা কি রাখতেছি, ঠিক আছে। তো এই যে আমরা কন্ট্রোলারের নামটা কি রাখতেছি, কন্ট্রোলারের নাম যেটা হবে সেটাই কিন্তু এখানে ক্লাস নেম হিসেবে আসবে। তো এখানে মনে করেন আমি একটা হোম কন্ট্রোলার তৈরি করতেছি, তো এটা তৈরি করার জন্য আমরা সিম্পলি এখানে লিখবো পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এটা হচ্ছে কমান্ড আমাদের কন্ট্রোলার। এবার আমাদের কন্ট্রোলারটা নাম দিতে হবে। এখন কন্ট্রোলারের নামটা আমরা একটু আগে কি বললাম, ক্যাপিটাল ক্যাপস দিয়ে শুরু করতে হবে। তো আমাদের যদি আমরা একটা হোম কন্ট্রোলার তৈরি করতে চাই তাহলে আমরা সিম্পলি লিখবো হোম, তারপর এখানে আমরা বলতে পারি কন্ট্রোলার। অবশ্যই কন্ট্রোলার ওয়ার্ডটা ইউজ করাটা কনভেনশন আর কি, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা হোম কন্ট্রোলার তৈরি করলে এইভাবে লিখবো হোম কন্ট্রোলার। আমরা ব্লগের জন্য কোনো কন্ট্রোলার তৈরি করলে ব্লগ কন্ট্রোলার, অথেন্টিকেশনের জন্য কোনো কন্ট্রোলার তৈরি করলে অথ কন্ট্রোলার, এভাবে আসলে এগুলাকে আমরা নেম দিব।
আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু controller.php নাম দিয়ে একটা ফোল্ডার আছে, আর কোনো ফোল্ডার কিন্তু নাই, সরি ফাইল কিন্তু নাই। এখন আমরা এই কমান্ডটা রান করলে সে কি করবে, হোম কন্ট্রোলার নামে কিন্তু একটা এই যে এখানে কন্ট্রোলার তৈরি করে দিবে। আমরা যদি এন্টার প্রেস করি, আচ্ছা এখানে কি বলতেছে, কন্ট্রোলার এই যে সে কি করতেছে, ক্রিয়েট সাকসেসফুলি, সে একটা কন্ট্রোলার তৈরি করছে। আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন হোম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার কিন্তু সে এখানে তৈরি করেছে। এবং এটার ভিতরে যদি আমরা আসি, এই যে দেখেন কি দিয়েছে, যে হোম কন্ট্রোলার নামে একটা ক্লাস তৈরি করেছে অ্যাকচুয়ালি, যেটা আসলে কাকে এক্সটেন্ড করছে বা কার ফিচার গুলো সে ব্যবহার করছে, এটা এক্সটেন্ড করছে হচ্ছে কাকে, কন্ট্রোলার নামের একটা ক্লাসকে। মানে একটা বিল্ট ইন ক্লাসের ফিচার গুলাকে সে এক্সটেন্ড করা, মানে কি করা, আসলে ইনহেরিট করা। ইনহেরিট করে কার মধ্যে নিয়ে আসছে, হোম কন্ট্রোলারের ভিতরে নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমাদের এই যে কন্ট্রোলারের সবগুলো ফিচার এখানে ভিতরে অ্যাভেলেবেল। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা কন্ট্রোলারের থ্রুতে তাহলে ভিউকে দেখাবো। তো আমাদের এতটুকু কাজ শেষ, এবার আমাদের কন্ট্রোলার তৈরি করা শেষ। এখন হচ্ছে আমরা ভিউ ফাইল গুলোকে এখানে দেখাবো। আচ্ছা, সো এটা করার জন্য আমি প্রথমত এখানে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। সো ক্লাস তৈরি করার সময় আমরা প্রথমে একটা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতেছি এখানে, পাবলিক। ঠিক আছে না, এটা একটা অ্যাক্সেস মডিফায়ার না, মানে কি ধরনের ক্লাস তৈরি করতেছেন সেটা এখানে বলে দেওয়া আর কি। আমাদের অ্যাক্সেস মডিফায়ার পিএইচপিতে কয় ধরনের ছিল, 3 ধরনের ছিল, পাবলিক, প্রাইভেট, আর একটা কি ছিল, প্রোটেক্টেড। ঠিক আছে না, এখান থেকে আমরা পাবলিক ইউজ করলাম। তারপর বললাম হচ্ছে এখানে একটা ফাংশন থাকবে, ফাংশনের ভিতরে আমি জাস্ট বলছি এখানে হোমটাকে সে দেখাবে। ঠিক আছে, ওকে। সো সে কি করবে, এই ফাংশনটা আমাদের জন্য রিটার্ন করবে। রিটার্ন করবে, মনে করেন জাস্ট সিম্পলি আমরা বলছি এখানে হ্যালো। ঠিক আছে, এই জিনিসটা সে রিটার্ন করবে। আচ্ছা, এখন আমরা তাহলে আবার রাউটে আসি। এই যে আমাদের রাউট, আমরা কিন্তু সরাসরি রাউট থেকে রিটার্ন করে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি কিন্তু আমরা রাউট থেকে রিটার্ন করবো না, কারণ এখানে আমরা জাস্ট হচ্ছে যে রাস্তাগুলো তৈরি করবো সেগুলাই কিন্তু এখানে থাকবে। এখান থেকে আমরা এরকম কোন একটা ফাইল রিটার্ন সরাসরি করে দিব। ঠিক আছে না, তো বা এই কারণে এখানে ভ্যালিডেশনের কিছু প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা এখন আবার একটা কন্ট্রোলার তৈরি করলাম এবং আমরা কন্ট্রোলার থ্রুতে এটাকে কাজ করাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই জায়গাটা তাহলে আবার রিমুভ করে দিতে, অথবা এটাকে আমরা কমেন্ট করে রাখতে পারি, আচ্ছা, যাতে কম্পেয়ার করতে পারি। এখন আমরা আবার রাউট তৈরি করছি, রাউট, তারপর আমাদের কি দিতে হবে, স্কোপ রেজুলেশন অপারেটর, যেটা আমাদের ডাবল পুরো। ঠিক আছে, এরপর গেট মেথডটাকে আমরা লিখছি এখানে। এবার আমাদের একটা কি দিতে হবে, নাম দিতে হবে আমাদের রাউট স্ল্যাশ, আমরা বলছি এখানে হোম, যে কোনো নাম আসলে দেওয়া যাবে। আচ্ছা, এরপরে কমা সেপারেটর দিলাম। এরপরে অ্যাকচুয়ালি আমরা এখন কোথায় যাব, কন্ট্রোলারে যাব। ঠিক আছে, সো এই যে কন্ট্রোলারের থ্রুতে রাউটিং করা, এই জিনিসটা যদি আমাদের করতে হয়, এখানে আমাদের কি দিতে হবে, স্কোয়ার ব্র্যাকেটস এর থ্রুতে কন্ট্রোলারটাকে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, একটা অ্যারে আকারে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, কারণ এখানে আমরা মাল্টিপল এলিমেন্ট একসাথে লিখবো। তো এখানে আমাদের প্রথমত কি করতে হবে, হোম কন্ট্রোলার, এই যে কন্ট্রোলারটার নামটা লিখতে হবে। এবং সেই কন্ট্রোলারটা এইটাকে যে এখানে আমাদের রাউটকে যেরকম আমরা ইনপুট করেছি, কন্ট্রোলারটাকে কিন্তু সেম ভাবে আমাদের ইনপুট করতে হবে। আমাদের এখানে অলরেডি কিন্তু সাজেশন শো করতেছে, আমি যে এখানে ক্লিক করলাম, দেখেন এটা কি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, যদি ইম্পোর্ট না হয় সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক করে ইম্পোর্ট ক্লাস দিয়ে ইম্পোর্ট করে নিতে হবে। ঠিক আছে, আর এটা আমার এখানে শো করতেছে, কারণ কি, কারণ হচ্ছে আমরা এক্সটেনশন ইউজ করেছি এখানে কিছু। সো লারাভেলে আমাদের কি ধরনের এক্সটেনশন লাগবে, বা যদি এখানে ক্লিক করি, লারাভেল এক্সটেনশন প্যাক একটা আছে, সেটা ইনস্টল করলে সবগুলো একসাথে ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনাদের এখানে বেশি এক্সটেনশন ইনস্টল হয়ে থাকে আগে থেকে, যেগুলো আসলে রিমুভ করা পসিবল না, বা আপনাদের লাগতে পারে কাজ করার সময়, প্রায় সময় লাগতেছে, আপনি চাচ্ছেন কমন যে এক্সটেনশন গুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলোই ইনস্টল করবেন, সেক্ষেত্রেও করা যাবে। আমরা নর্মালি এখানে লারাভেল এক্সটেনশন প্যাক সার্চ করলে, এই যে এক্সটেনশন প্যাক সার্চ করলে সে মোটামুটি সবগুলো এক্সটেনশন এখানে আমাদেরকে দিয়ে দিবে। এখানের মধ্যে নর্মালি হচ্ছে আমাদের এই যে ব্লেড স্নিপেট, এটা খুব বেশি লাগে। তারপর আমাদের এখানে তারপর হচ্ছে যে ব্লেড ফরম্যাটার, এটা আপনি নিতে পারেন। তারপর এখানে আমাদের ব্লেড স্নিপেটটা লাগবে। আরেকটা হচ্ছে লারাভেল গো টু ভিউ, এটা অনেক সময় লাগে, এটা নিতে পারেন। ঠিক আছে, এই আর কি, এগুলা এই যে ব্লেড ফরম্যাটার, এটা নিতে পারেন। আর যদি আপনার মনে করেন এক্সটেনশন সবগুলো ইনস্টল করতে খুব একটা প্রবলেম না হয়, বা বিএস কোড ভারী হয়ে যাবে না, এই ধরনের যদি কন্ডিশন হয়, মোটামুটি পিসি পারফরমেন্স ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সবগুলো একসাথে ইনস্টল করে ফেলতে পারেন। জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করলে সবগুলো একসাথে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক,
আমাদের এই এক্সটেনশন গুলো লাগবে। তো এবার এখানে আসলে আমরা কি করব, এই কন্ট্রোলার থেকে আমরা একটা ক্লাসকে অ্যাক্সেস করতে চাচ্ছি। দেখেন তো রাউট কিন্তু একটা ক্লাস, কিভাবে অ্যাক্সেস করেছি, এই যে স্কোপ রেজোলিউশন অপারেটর দিয়ে। এখন সেম ভাবে আমরা এখানে একটা স্কোপ রেজোলিউশন অপারেটর দিব, জাস্ট আমরা সিম্পলি লিখবো হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, একটা ক্লাসকে অ্যাক্সেস করতে যাচ্ছি, সেজন্য এখানে লিখে দিলাম ক্লাস। এরপর কমা সেপারেটর দিয়ে স্ট্রিং আকারে আমাদের ক্লাসটাকে এখানে বলে দিতে হবে। সো ক্লাসের নামটা কি ছিল বলেন, এই যে হোম কন্ট্রোলার। এই যে হোম দিয়েছি না ক্লাস, ঠিক আছে না? তো আমরা জাস্ট এখানে বলে দিব যে ক্লাসটার নাম হচ্ছে আমাদের কি হোম, ঠিক আছে? আচ্ছা, এটা কি মিন করতেছে, হোম কন্ট্রোলারের ভিতরে সে একটা ক্লাসকে অ্যাক্সেস করতেছে। আমি যখন এই রাউটটাকে সার্চ করব তখন সে হোম কন্ট্রোলারের ভিতরে একটা ক্লাসকে অ্যাক্সেস করবে। তো সে প্রথমত কার মধ্যে যাবে, সে প্রথমে হোম কন্ট্রোলারের ভিতরে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমরা রাউট থেকে কার মধ্যে পাঠাচ্ছি, এখন কন্ট্রোলারের মধ্যে পাঠাচ্ছি, ঠিক আছে? এবার আমরা রিলোড করলাম, এই যে হোম কন্ট্রোলারে সে যখন আসলে এখানে হ্যালো দেখাচ্ছে জাস্ট সিম্পলি, ওকে। আচ্ছা, এখনো কিন্তু আমাদের আর্কিটেকচার ফুলি ফলো করা হয় নাই, কেন? আমরা হোম কন্ট্রোলারে যাচ্ছি রাউটের থ্রুতে, ঠিক আছে, কিন্তু কন্ট্রোলার আমাদেরকে এখানে জাস্ট আমরা একটা সিম্পল টেক্সট। এখন আমরা তো আসলে আমাদের যত ধরনের HTML ডিজাইন আছে সবগুলো তো আমরা কি লিখবো, লজিক গুলা লিখবো, ঠিক আছে না? তো লজিকের ভিতরে যদি আমরা আবার টেমপ্লেটের কোড লিখতে দিই, এটা কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে অনেকটা, বুঝে গেছে? সো এইখানে আসলে আমরা রিটার্ন করবোটা কি, এখানে আমরা রিটার্ন করবো একটা ভিউ ফাইল, ঠিক আছে? সো আমরা সিম্পলি এখানে লিখে দিলাম সে কোন ভিউটা আমাদেরকে দেখাবে, হোম নামের যে ভিউ ফাইলটা ছিল সেটা আমাদেরকে দেখাবে, ঠিক আছে? বুঝে গেছে এতটুকু? আচ্ছা, এবার দেখেন আমি যদি রাউটটাতে ক্লিক করি, এবার আমরা রিলোড করলাম, স্ল্যাশ হোম যদি আমরা প্রেস করি, স্ল্যাশ হোম, দেখেন দিস ইজ হোম ফাইল, অর্থাৎ এই যে হোম ডট ব্লেড ডট পিএইচপি ফাইল যেটা সেটা কি সে আমাদেরকে রিটার্ন করতেছে। এবার এবার কিভাবে করতেছে, এবার সে কি করতেছে, প্রথমত সে আমরা যখন রাউটটা রিকোয়েস্ট করতেছি সে একটা কন্ট্রোলারের ভিতরে যাচ্ছে, কন্ট্রোলারের ভিতরে গিয়ে সে চেক করতেছে এখানে কোনো ধরনের ভ্যালিডেশন, কোনো ধরনের লজিক আছে কিনা। যদি না থাকে সে এই যে এটার ভিতরে গিয়ে জাস্ট হচ্ছে রিটার্ন করে দিচ্ছে আমাদেরকে একটা ভিউ ফাইল, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং ফ্লো। সে প্রথমে হচ্ছে কন্ট্রোলারে যাবে, লজিক আছে কিনা চেক করবে, যদি না থাকে আমাদের যা কাজ করতে বলছি সেটা করে সে একটা ব্লেড ফাইলটা রিটার্ন করে দেবে। বুঝে গেছে? হ্যালো ভাইয়া সেম কাজটা ওয়েলকামের জন্য করতে পারবো না? হ্যাঁ, আমরা করতে পারি। আমরা ওয়েলকাম তো এখানে সরাসরি রিটার্ন করে দিছি না, এখানে হ্যাঁ জাস্ট হ্যাঁ মনে করেন আমি ওয়েলকাম স্ল্যাশ না দিয়ে আমি বললাম হচ্ছে ওয়েলকাম দিলে এই পেজটা দেখাবে, এবং আমরা বলতে চাচ্ছি হচ্ছে সে রাউটে যাবে, কন্ট্রোলারে যাবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওইভাবে দেখাবো। নর্মালি ওয়েলকাম পেজটা এইভাবে রাখা হয়, কারণ হচ্ছে প্রথম যখন আমরা এন্ট্রি করি তখন এন্ট্রি পেজ যেটা থাকে সেটা ওয়েলকাম পেজ আমরা রেখে দিতে পারি, ওইপর সেটা সরাসরি লোড হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমাদের এখানে কোনো লজিক থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা কাজ করতে করবো, কন্ট্রোলার করতে করবো। যেমন আমাদের এরকম লজিক থাকতে পারে না, লগ ইন হলে সেই ড্যাশবোর্ডটা দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না, এরকম লজিক থাকতে পারে না, সেক্ষেত্রে আমরা কন্ট্রোলারে পাঠাতে হবে অবশ্যই। বুঝে গেছে? কি বুঝতে পারছি। আচ্ছা, সো এই রাউটটা আমরা কিসের থ্রুতে করলাম তাহলে? এই রাউটটা আমরা করলাম হচ্ছে কন্ট্রোলারের থ্রুতে না? আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা এটাকে রিলোড করলাম, ঠিক আছে? এখানে আমাদের মনে করেন একটা অ্যাঙ্কর এলিমেন্ট আছে, আমরা এই যে ওয়েলকাম ডট প্লেট ডট পিএইচপি তে এসে একটা অ্যাঙ্কর এলিমেন্ট নিলাম এবং এখানে আমরা বললাম হচ্ছে কি হোম, ঠিক আছে? তাহলে ক্লিক করলে কোথায় যাবে, হোমের ভিতরে যাবে না? আচ্ছা, তো আমরা একটু রিলোড করে জায়গায় এই যে এখানে ক্লিক করলে সে কোথায় যাবে, হোমের ভিতরে যাবে। এই জিনিসটা আমরা বলে দিতে চাচ্ছি, অর্থাৎ এটাকে একটা রাস্তা তৈরি করে দিতে চাচ্ছি, রাউট তৈরি করে দিতে চাচ্ছি। হোমের জন্য কিন্তু অলরেডি রাউট আমরা তৈরি করছি, ঠিক আছে না? এখানে কিন্তু আমরা রাউট তৈরি করছি না হোমের জন্য, হ্যাঁ করছি। স্ল্যাশ হোম। এখন অ্যাঙ্কর এলিমেন্টে ক্লিক করলে কোন জায়গায় যাবে সেটা আমরা কার মধ্যে বলে থাকি নরমালি, সেটা আমরা বলে থাকি নরমালি হচ্ছে এই যে এইচ রেফ এর ভিতর, ঠিক আছে না? বুঝে গেছে কিনা? এখন মনে করেন আমি এখানে বললাম হচ্ছে কি স্ল্যাশ হোম,
তাহলে সে কোথায় যাবে? হোমের মধ্যে যাবে, এটা বললাম। এবার যদি আমরা একটু রিলোড করি এই জায়গাটায় এবং ক্লিক করি, সে কোথায় নিয়ে গেছে আমাদেরকে? হোমে নিয়ে আসছে। হোমে নিয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা, সমস্যা হচ্ছে আমাদের এই যে এখানে যে লিঙ্ক গুলো আসতেছে, আচ্ছা এখানে আরেকটা মজার বিষয় দেখেন, এখানে হচ্ছে আমাদের এটা হোম নামে আসতেছে না, আমরা সাপোজ হোম নামে রাখলাম না, এটাকে বললাম হচ্ছে কি টেস্ট পেজ, ঠিক আছে? টেস্ট নামে এই জায়গায় আমরা চেঞ্জ করে রাউটটা চেঞ্জ করে টেস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, কেন আমরা রাউট ইউজ করবো সেই জিনিসটা এখন বুঝতে পারবেন আপনারা। এই যে এখন আমি হোমে ক্লিক করলাম, এখানে কি দেখাচ্ছে? স্ল্যাশ টেস্ট না, ডট পিএইচপি বা এই ধরনের কোন এক্সটেনশন কিন্তু দেখাচ্ছে না। এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোন পেজটা লোড হচ্ছে এটা কিন্তু ইউজার বুঝতে পারতেছে না এখন, ঠিক আছে? আমরা নর্মালি হচ্ছে যখন র পিএইচপি দিয়ে কাজ করছিলাম তখন সেখানে কি দেখাতো? ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি এরকম কিন্তু ফাইলের নাম দেখাতো, ঠিক আছে না? এটাও আসলে হাইড করা যায়, বাট এখানে দেখেন ডট স্ল্যাশ টেস্ট, আমাদের কি অ্যাকচুয়ালি টেস্ট নামের কোনো পেজ আছে এখানে? না, টেস্ট নামের কিন্তু কোনো পেজ নাই। পেজ আমাদের পেজ আছে যেটা, সেটা হচ্ছে কি হোম নামে। home.php, ঠিক আছে? কিন্তু ইউজারের কাছে মনে হবে আমরা টেস্ট পেজটাতে কি করতেছি? অ্যাক্সেস করতেছি, অ্যাকচুয়ালি সে হোমে একটা পেজে কিন্তু অ্যাক্সেস করতেছে। বুঝা গেছে? এটাই হচ্ছে সুবিধা, যে রাউট তৈরি করলে এটা ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি। আরেকটা হচ্ছে কি আমাদের এসইও পারপাসে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো, মানে ওয়েবসাইটে যাতে র্যাঙ্ক করে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যাতে ভালো পারফর্ম করে। যেমন গুগলে যদি কেউ সার্চ করে যাতে একটু শুরুর দিকে আসে, সেক্ষেত্রে কিছু কি করতে হয়? ওয়েবসাইটে কিছু এসইও করতে হয়, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজড করতে হয়। এগুলাকে এসইও বলা হয় আর কি, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার সময় আসলে এখানে যারা এসইও কাজ করে ওরা কি করে, যে অনেক সময় যে আমাদের রাউট গুলাকে চেঞ্জ করে, ঠিক আছে, নিজেদের মতো করে। সো সেক্ষেত্রে আমাদের এই যে রাউটটা প্রয়োজন হয় আর কি, ঠিক আছে, মানে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে এই জায়গাটা। তো এখন যদি আমি মনে করেন কোনো কারণে আহ, সে রাউটটা চেঞ্জ করে দিল, চেঞ্জ করে হচ্ছে সে কি করলো, সে হচ্ছে টেস্ট পেজ এরকম একটা মানে কনসেপ্ট সে অ্যাড করে দিল, হাইফেন। অর্থাৎ এসইও ক্ষেত্রে নর্মালি আমাদের এখানে হাইফেন ইউজ করতে হয়, ঠিক আছে? ওই যে আমরা স্লাগে দেখছিলাম এখানে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড তৈরি করার সময় কনসেপ্ট আছে, ঠিক আছে? আমরা সবগুলা লোয়ার কেসে রাখে নর্মালি, তারপর হচ্ছে হাইফেন ইউজ করে। এখন দেখেন স্ল্যাশ টেস্ট হাইফেন পেজ, এখন সে কি আর খুঁজে পাবে? যে দেখেন নট ফাউন্ড বলতেছে, এটা কি বলেন তো? 404 এরর। হ্যাঁ, এটা এক ধরনের 404 সিরিয়ালের কোড গুলা দিয়ে আমরা কি বুঝি? কোন কোন পেজটা ধরনের ফাউন্ড এরর? হচ্ছে না বা ক্লায়েন্ট এরর। এরর, সার্ভার এরর, নাকি হ্যাঁ, কোন হ্যাঁ। ধরনের এরর? বিভিন্ন ধরনের এররের জন্য আসলে বিভিন্ন ধরনের কোড আছে, এটা আপনার যদি পড়ার কথা। আমরা যদি এখানে একটু সার্চ করি এরর কোড ফর ওয়েব, ঠিক আছে, আসলে বিভিন্ন সিরিয়াল আছে কোডে। সার্ভার খুঁজে না পাওয়া গেলে তখন 404 এরর। HTTP মেসেজ আর কি, এগুলো হচ্ছে সার্ভার রিলেটেড এর জন্য মনে করেন 404, কিন্তু অন্যান্য 404, গুলোর জন্য হ্যাঁ। কিন্তু 404 না। বিভিন্ন রকম আসলে এরর ইনফরমেশন আছে, যেমন 1 সিরিয়ালের গুলা এগুলো হচ্ছে ইনফরমেশন টাইপ এরর। 2 সিরিয়ালের গুলা সাকসেসফুল, মানে মানে এপিআই সাকসেসফুল হয়েছে বা এই ধরনের, বা আমরা আপডেট করতে পারছি সাকসেসফুল, এই ধরনের ইয়াগুলো হচ্ছে 2 সিরিয়াল। 3 সিরিয়াল কি করে? রিডাইরেকশনের জন্য আমরা 3 সিরিয়াল ইউজ করি, ঠিক আছে? তারপর এখানে 4 সিরিয়াল আছে ক্লায়েন্ট এরর, এগুলো অ্যাকচুয়ালি আমরা একটু আগে দেখলাম। ক্লায়েন্ট সাইডে একটা এরর দিচ্ছে, যেটা আমরা আসলে ভুল পেজকে অ্যাক্সেস করার ট্রাই করতেছি, সেই জন্য সেটা ক্লায়েন্ট সাইডে আমাদেরকে এরর দিচ্ছে, ঠিক আছে? নট ফাউন্ড বলতেছে পেজটা। 5 সিরিয়াল যেগুলো সেগুলো হচ্ছে সার্ভার এরর, ঠিক আছে? সার্ভারের মানে এন্ডে যদি কোনো এরর হয় সেক্ষেত্রে আমাদের 5 সিরিয়ালের এরর কোডগুলো আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলা অনেক আগের বিষয়, মানে আগে থেকে পড়ায় আসার কথা আর কি, একটু রিকেপ করে দিলাম। বুঝছেন কিনা? হুম, কি বুঝতে পারছি। আচ্ছা, এখন সে আমাদের কিন্তু সে পাচ্ছে না টেস্ট পেজ। এবার তাছাড়া এখানে আমি ক্লিক করলাম, সে টেস্ট পেজে যাচ্ছে। টেস্ট পেজ আসলে টেস্ট নামে তো আসলে আমাদের এখন রাউট নাই, রাউট চেঞ্জ হয়ে গেছে। রাউট চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? টেস্ট পেজ হয়ে গেছে।
তো এটা তো আসলে সবসময় চেঞ্জ হতে পারে। এখন আমাদের যদি 100টা রাউট থাকে, সবগুলা কি আমরা আবার প্রত্যেকটাতে এরকম অ্যাঙ্কর এলিমেন্টে গিয়ে, আমাদের এখানে অসংখ্য পেজ থাকতে পারে না, প্রত্যেকটাতে গিয়ে আমরা আবার এখানে এভাবে করে পেজ চেঞ্জ করে দিলাম এবং ফাইনালি আমাদের আউটপুট আসবে এভাবে করে। আমরা যদি এই যে এখানে ক্লিক করি, রিলোড করছি, আচ্ছা এটা এখনো পাই নাই, আমরা রিলোড করি, এটা ক্র্যাশ ফাইলটা আসলে ধরে আসছে, এখানে আমরা রিলোড করি। আচ্ছা এবার আমরা যদি ক্লিক করি, এই যে টেস্ট পেজ এবার কিন্তু পাচ্ছি। এভাবে তো আমরা প্রত্যেকটা আসলে লিঙ্কে গিয়ে বা প্রত্যেকটা পেজে গিয়ে এভাবে চেঞ্জ করা তো আর আসলে সম্ভব না। অ্যাপ্লিকেশন যখন অনেক বড় হয়ে যাবে, এভাবে কি পসিবল? না। এভাবে তো পসিবল না, এটা তো কনভেনশন না, ঠিক আছে না? আমাদের এই যে অ্যাঙ্কর এলিমেন্ট 1000 জায়গায় থাকতে পারে, তো সব জায়গায় তো আসলে এভাবে করে চেঞ্জ করা পসিবল না। এটার জন্য সলিউশন হচ্ছে আমরা এখানে একটা নেম মেথড ইউজ করব। কোথায় ইউজ করবো? আমরা এই জায়গায় একটা নেম মেথড ইউজ করবো। তো এটা এই যে আমরা চেইন অপারেটর দিয়ে এখানে অবজেক্ট চেইনিং অপারেটর যেটাকে আমরা বলি, এই যে অবজেক্ট চেইনিং, ঠিক আছে? এই যে এই অপারেটরটা দিয়ে আমরা কি করবো, এখন একটা মেথডকে কল করবো। মেথডের নাম হচ্ছে কি আমাদের নেম মেথড। নেম মেথডের ভিতরে আমরা একটা নাম বলে দিব। সাপোজ আমরা এখানে সে এখানে রাউট যাই হোক, সে সবসময় আমাদেরকে আমরা বলছি এখানে টেস্ট, এই যে এই নামটা আমরা অ্যাঙ্করে ইউজ করবো। রাউট যাই চেঞ্জ হোক না কেন, সে সবসময় এটাকেই লুপ করবে, ঠিক আছে? এবার আমরা এখানে টেস্টটাকে কপি করে, মনে করেন এবার আমি জাস্ট হচ্ছে অ্যাঙ্কর এলিমেন্টে বলে দিলাম কোথায় যাবে, সে স্ল্যাশ টেস্টে যাবে, ঠিক আছে? এটা কিন্তু একটা এরর দেওয়ার সম্ভাবনা আছে। আমরা মনে করেন আমরা রিলোড করলাম, এই যে দেখেন কি দেখাচ্ছে, এখন সে আবার স্ল্যাশ টেস্টে যাচ্ছে। এখন এই রাউটটা কাজ করানোর জন্য আমাদের এখানে লিখতে হবে, একটা একু করতে হবে। এখন ব্লেডে শর্টকাটে আসলে একু করার একটা টেকনিক আছে। নরমালি হচ্ছে আমরা ডাবল কার্লি ব্রেসেস ইউজ করলে এটার ভিতরে যদি কোনো কিছু লিখি, সেটা ব্লেড ফাইলে একটা ফিচার আছে যেটা থ্রুতে আসলে সে কি করতে পারে, একু করতে পারে। এটা আমরা আসবো, ব্লেড ফাইলে অনেকগুলো ফিচার আছে। সো এখানে আমাদের রাউট নামের একটা মেথডকে কল করতে হবে, রাউট। এটার ভিতরে আমাদের স্ট্রিং আকারে রাউটটাকে বলে দিতে হবে, নেমের ভিতরে আমরা যেটা লিখি। তাহলে যেটা হলো, সে আমরা এখানে হচ্ছে আমাদের রাউট যাই চেঞ্জ করি না কেন, সে সবসময় টেস্ট কেই খুঁজে পাবে। বুঝে গেছে? এখন দেখেন আমি যদি এখানে একটু রিলোড করি, এইটাকে রিলোড করি, এই যে হোমে ক্লিক করি, সে এই যে টেস্ট এখানে দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু সে ওই ফাইলটাকেই রিটার্ন করে দিচ্ছে। এখন আমি মনে করেন রাউট ইচ্ছা মতো চেঞ্জ করে দিলাম, এখানে পেজ নিউ টেস্ট হাইফেন পেজ, ঠিক আছে? এখন এটা ইচ্ছা মতো চেঞ্জ করলাম, এখন দেখেন তাও কিন্তু সে খুঁজে পাবে। এই যে আমি এখানে ক্লিক করলাম, দেখেন নিউ টেস্ট পেজ, এখনো কিন্তু সে খুঁজে পাচ্ছে। বুঝে গেছে? এখন আসলে আমরা নেমের থ্রুতে করলাম, সে কারণে সে এখানে যাই লিখি না কেন, সে এটাকে আসলে চেক করবে না, সে চেক করবে কাকে, নেম কি দেওয়া আছে সেটা, সে অনুযায়ী সে এটাকে লোড করে দিচ্ছে। এবং এখন দেখেন এই জিনিসটা এখন এসইও যারা কাজ করে, ওরা যদি এটাকে চেঞ্জও করে ফেলে, তাহলেও কিন্তু আমাদের এখন কোনো প্রবলেম নেই। বুঝে গেছে? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যালো, কথা বলে না, বুঝেন নাই? ভাই একটু আরেকবার রিপিট করেন। আমরা একটু আগে যে আউটটা চেঞ্জ করলাম, এই রাউটটা চেঞ্জ করলে আমাদের কি করা লাগছিল, এই রাউটটাকে কপি করে জাস্ট হচ্ছে এখানে বসানো লাগছিল না, এই জায়গাটায়? হ্যাঁ হ্যাঁ বসাইছি। হ্যাঁ, এরকম এখন যদি আমাদের 1000 হচ্ছে অ্যাঙ্কর এলিমেন্ট থাকে, আমরা কি সব জায়গায় সবগুলা পেজে এরকম চেঞ্জ করতে পারবো? না, ম্যানুয়ালি এটা পসিবল না। এটা ম্যানুয়ালি সম্ভব না আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা সলভ করার জন্য, কারণ হচ্ছে আমাদের এই যে এখানে রাউটটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে এসইউ পারপাসও, ঠিক আছে? মানে এটাকে পেজকে আমরা র্যাঙ্ক করানোর জন্য অনেক সময় এই জিনিসটা আসলে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটা যেহেতু চেঞ্জ হবে সবসময়, সেক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ হলে যাতে কোনো এফেক্ট না পড়ে, সেজন্য আমরা এখানে ইউজ করলাম কি, নেম নামের একটা মেথড। এটার ভিতরে আমরা একটা নাম দিয়ে দিলাম, যে কোনো নাম, এবং সেই নামটাকেই আমরা আসলে কল করে দিলাম এই জায়গাটায়। রাউট একটা মেথড, এটার থ্রুতে। আর ডাবল কার্লি ব্রেসেস মানে সে একো করবে জিনিসটা এখানে, ঠিক আছে? এখানে প্রিন্ট করবে আর কি রাউটটা। বুঝে গেছে? অর্থাৎ এখন আমরা টেস্টকে কল করতেছি, দেখেন এখন আমরা নেমটাকে কল করতেছি, এখন কিন্তু আমরা এই জায়গাটাকে কল করতেছি, বাট সে সবসময় রাউট হিসাবে এটাই দেখাবে। এখানে আমরা আরো অনেক কিছু লিখে দিলে সেটাও কিন্তু সে এখানে রাউট হিসাবে দেখাবে।
বাট হচ্ছে সে সবসময় কার থ্রুতে চেক করতেছে, টেস্টের থ্রুতে। নেমের থ্রুতে। তাহলে নেম তো আমাদের চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ করলেও কিন্তু এখন কোনো প্রবলেম নাই। ঠিক আছে, যারা এসইও কাজ করবে ওরা যদি এটা পুরোটাও চেঞ্জ করে ফেলে তাও কিন্তু আমরা এই যে ওই টেস্ট লিঙ্কটা পেজটাই দেখবো। হ্যাঁ ওই পেজটাই দেখবো। জাস্ট হচ্ছে আমাদের কি চেঞ্জ হবে এখানে, এই যে রাউটটা চেঞ্জ হবে, এটা তো চেঞ্জ হলে আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে না, আমাদের হচ্ছে মেইন ফাইলটা রিটার্ন তো করতে আছে, বুঝে গেছে? জি। তো এটা একটা হচ্ছে কি করলাম আমরা এফিশিয়েন্ট ওয়েতে কাজ করলাম আর কি, যে সে সব জায়গায় চেঞ্জ করে দিল, আমাদের হচ্ছে সে সবসময় ওই নেমটাকে রিটার্ন করবে বা ওই পেজটাকে রিটার্ন করবে। বুঝে গেছে এটা? জি ভাইয়া। সবাই বসছেন? ভাইয়া নেমের জায়গায় আমি যদি এখন হোম কল করি তাহলেও কি আমার হোম পেজটাই দেখাবে? নেমের জায়গায় যদি আমরা হোম কল করি, মানে কোথায়? টেস্টের জায়গায় যদি হোম লিখি, কোন জায়গায়? ইজ ইট নেম কল করছেন না, এখানে এটা যদি আমি হোম নেম, লিখি? হ্যাঁ হ্যাঁ। আপনি যে কোনো কিছু দিতে পারবেন নেম, মানে এটা নিজের আচ্ছা উপরে। আচ্ছা। এটা আমরা যে কোনো নাম দিতে পারবো এখানে। এটা হচ্ছে মানে এই যে ইয়াটাকে আমরা একটা নাম দিয়ে দিলাম, মানে এই কন্ট্রোলারটাকে বা একটা এই রাউটটাকে একটা নাম দিয়ে দিলাম। তো ওই নাম ধরে কল করলে সে সবসময় এই রাউটটাকে লুপ করবে, এখানে যা কিছু থাকুক না কেন। এর আগে কিন্তু আমরা করেছিলাম এই রাউটটাকে ধরে ধরে কল করেছিলাম, ঠিক আছে না? তখন হ্যাঁ প্রবলেম হচ্ছিল যদি আমরা রাউটটা কোনো কারণে চেঞ্জ করে ফেলি, সাথে সাথে কিন্তু সে আর পেজ খুঁজে পাচ্ছে না। কিন্তু আমরা যদি নেম ধরে কল করতাম এটাকে, রাউটে যা কিছু চেঞ্জ করে না কেন সে সবসময় ওই রাউটটাকে লুপ করে দেবে। জি, বুঝতে পারছি। ঠিক আছে না? জি। বাকিরা বুঝছেন? আছে সবাই নাকি? কয়জন আছে? 8 জন? কি ব্যাপার? হ্যাঁ, এই বাকিরা কোথায় বুঝছি চলে গেছে? স্যার। শুধু 8 জন কেন? হ্যাঁ, শুরুর দিকে অনেকে জয়েন করছিল, লেফট করছে। কিন্তু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যখন হচ্ছে সবাই লিভ করবে তখন অ্যাটেন্ডেন্স নিতে হবে ওই টাইমটাতে। ঠিক আছে না? এটা সবচেয়ে ভালো হবে। অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করলে। আচ্ছা, তো এখন 8 জন তো না আসলে, কয়জন? আপনি 6 জন ছাড়া আছে। 7 জন। 6 জন, 6 জন। 6 জন, হ্যাঁ। তো এটা ক্লাস না করলে তো সমস্যা, এটা ক্লাস না করলে তো বোঝা যাবে না। লারাভেলে ক্লাস করতে হবে, আমাদের মেইন কাজটা এখান থেকে শুরু হবে না। আর আমরা তো প্রোডাকশনে কাজ করবো এগুলা নিয়ে, লারাভেল নিয়ে। তো এটা ভালো মতো শেষ করতে হবে লারাভেলটা। তো এভাবে আসলে ক্লাস না করলে হবে না। বাট আপনারা বুঝছেন, যারা আছেন এই জিনিসটা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। এটার একটা সুবিধা আসলে কি হলো, আমাদের কিন্তু এখানে কোনো ফোল্ডার তৈরি করা লাগতেছে না। আমরা জাস্ট এখানে আমাদের জন্য সবকিছু তৈরি করে দেওয়া আছে ফোল্ডার গুলো। আমরা জাস্ট ফোল্ডার গুলোতে গিয়ে আমাদের যেইটার মানে যেই কাজ সেই কাজ অনুযায়ী ওই ফোল্ডারটাতে যাচ্ছি, সেখানে ফাইল তৈরি করতেছি, সেখানে কাজ করতেছি। ঠিক আছে, এটাই হচ্ছে লারাভেলের সুবিধা, যে আমাদের আর্কিটেকচার তৈরি করে দেওয়া আছে, ফোল্ডার স্ট্রাকচার তৈরি করে দেওয়া আছে। আমরা জাস্ট সিম্পলি সেখানে গিয়ে ফাইল তৈরি করতেছি এবং সেটা অনুযায়ী কাজ করতেছি। ঠিক আছে, তখন এটা হওয়াতে আমাদের একটা সুবিধা হচ্ছে, আমরা যখন প্রজেক্ট করবো তখন খুব দ্রুত আসলে কাজ করতে পারবো। আমাদের এখানে ফাইল ফোল্ডার তৈরি করা আছে অলরেডি, তো বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ফাইল গুলো তৈরি করে জাস্ট হচ্ছে কানেক্ট করে দিব, বা এইভাবে আমরা কাজ করতে পারি। সো ভাইয়া, রাউট কি কথা বুঝে হচ্ছে গেছে? ফোল্ডার গুলাই খুঁজে পাওয়া যায় না, যেমন এটা ফার্স্টের কন্ট্রোলার দিকে, কোথায় আছে? হ্যাঁ ফার্স্টের দিকে একটু একটু মানে প্যারা হবে সবারই। মানে কন্ট্রোলার কোথায় আছে বা ভিউজ কোথায় আছে। তো কন্ট্রোলার অ্যাকচুয়ালি কোথায় থাকে সবসময় মাথায় রাখবেন, আমাদের অ্যাপ যেটা আছে অ্যাপের কোর মধ্যে, ফাইলে, অ্যাপের মধ্যে অ্যাপের এইচটিটিপি তে। ভিতরে এসটিটিপির ভিতরে কন্ট্রোলার। আমাদের ভিউজ কোথায় থাকে, ভিউজ হচ্ছে আমাদের রিসোর্স ফাইলের মধ্যে থাকে সবসময়। রিসোর্সেস। ঠিক আছে, হ্যাঁ। আর রাউটটা তো আলাদা ফোল্ডার আছেই। ঠিক আছে, এখন আপনি মনে করেন কোন একটা স্পেসিফিক কন্ট্রোলারকে আপনি
এভাবে তো আসলে আমরা সবসময় এভাবে করে করে খুঁজে বের করতে পারবো না। এবার অ্যাপে যাব, তারপর হচ্ছে HTTP তে যাব। এটা আসলে মানে আপনার যখন অনেকগুলো আসলে এখানে কন্ট্রোলার হয়ে যাবে, এভাবে করে খুঁজে বের করাটা একটু স্লো ডাউন করতে পারে কাজকে, কাজের পারফরমেন্স একটু কমাইতে পারে। আমরা আস্তে আস্তে যখন মানে এটা শিখে যাব, আরেকটু এক্সপার্ট যখন হবো, আমরা তখন এভাবে অ্যাক্সেস করবো। আমরা তখন অ্যাক্সেস করবো কিভাবে, সাপোজ আমার হোম কন্ট্রোলারে যেতে হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করবো কি, কন্ট্রোল প্রেস টি, কন্ট্রোল এবং পি একটা প্রেস করবো, তারপর আমরা কন্ট্রোলারটার নাম লিখবো। সাপোজ আমি হোম কন্ট্রোলার লিখবো, তাহলে হোম, তারপর হচ্ছে আমরা এখানে কন্ট্রোলার, কন্ট্রোলার ভাবে লিখে এন্টার প্রেস করলে সাথে সাথে সে হোম কন্ট্রোলারে আমাদেরকে অ্যাক্সেস করে দিচ্ছে। বুঝে গেছেন? জি বুঝছেন? জি ভাইয়া। এভাবে করে আমরা অ্যাক্সেস করতে পারবো। যেমন আমাদের মনে করেন হোম ব্লেড ফাইলটা যেতে হচ্ছে আবার, তাহলে আমরা আবার কন্ট্রোল পি প্রেস করবো, আর এখানে বলছে হচ্ছে কি হোম ডট প্লেট ডট পিএইচপি, এন্টার প্রেস করে দিলাম, সাথে সাথে সে আমাদেরকে এখানে নিয়ে আসলো। ঠিক আছে? হোম লিখলেই হয়ে যাবে, হোম ডট প্লেট ডট পুরোটা লেখা প্রয়োজন নেই। বুঝতে পারছেন? তো কন্ট্রোল পি প্রেস করে আমরা এফিশিয়েন্টলি করতে পারি এটা, খুঁজে বের করার। পারা যাবে কিনা? পারবেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, খুব কঠিন কিছু না, ইজি আছে এগুলা, আহামরি কিছু না আজকে। তো আমরা আই হোপ এটা আমরা বুঝছি যে আসলে ক্রাউড কিভাবে আমাদের এটা তৈরি করতে হয় আর কি, এবং সেটাকে আমরা নেমের থ্রুতে কিভাবে ইউজ করতে পারি। ঠিক আছে? সো আসলে রাউটের আরো মানে অনেকগুলা কনসেপ্ট এখানে আছে, যে আমরা একটা দেখলাম আর সিম্পল কয়েকটা দেখলাম যেটা আমাদের সবসময় ইউজ করতে হয়। তো যেমন আমরা যদি এখানে একটু আসি, এই যে লারাভেলের যেটা ডকুমেন্টেশন, ঠিক আছে? যেমন এখানে রাউট আমরা কিভাবে করতে পারি, রাউটিং সরাসরি ভিউ ফাইল আমরা গেট মেথড ইউজ না করে ভিউ মেথড দিয়ে সরাসরি ভিউ ফাইলটাকে রাউট থেকে ওপেন করে দিতে একটা মেথড। এটা ডিপেন্ডেন্সি ইনজেকশন লেগেছে, এটা পরের বিষয়টা অনেক পরে আমরা আসবো। যেমন বেসিক রাউটিং আমরা এইভাবে করতে পারি। এখানে এই যে আমরা কিভাবে করলাম, এখানে স্লাইড দিয়ে রাউটিং করলাম, তারপর ফাংশনের থ্রু এটাকে কল করলাম, এই জিনিসগুলো এখানে লিখছে। ডিফল্ট রাউট সেট আপ করতে পারি, মানে ডিফল্ট কোনটা লোড হবে। তো এই যে আবার এখানে আমরা একটু আগে যেটা দেখলাম কন্ট্রোলার থ্রুতে, ঠিক আছে? একটু আগে তো আমরা কন্ট্রোলার থ্রুতে করছি না, কন্ট্রোলার থ্রুতে আমরা করতে পারি। এপিআই রাউট একটা আছে, এটা আমরা এখনো দেখি নাই। এটা এপিআই, এটা আমরা দেখবো পরে, এটা এপিআই যখন দেখবো। আচ্ছা, এখানে আসলে রাউটে আপনি আরো অনেকগুলা আসলে ওয়েতে করা যায় রাউট। বুঝছেন? ম্যাচ করলে আপনি যাচ্ছেন স্পেসিফিক কোন একটা ম্যাচ করলে সেটাকে আমরা দেখাবো রাউট, ঠিক আছে? অথবা কোন একটা কিওয়ার্ড ম্যাচ করলে ওই রাউটটাকে আমরা অ্যাক্সেস করবো। এই ধরনেরও আসলে করা যায়, এখানে আরো অনেক কিছু দেখাইছে ওরা। ঠিক আছে? এগুলা আসলে আমাদের আপাতত আমরা আস্তে আস্তে শিখি, প্রথমে বেসিক রাউট গুলো শিখবো, নরমাল জিনিসগুলো আস্তে আস্তে দেখে তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স জিনিসগুলোর দিকে যাবো আর কি। শুধু রাউট একটা নিয়ে এখন কোশ্চেন ছিল, বলেন। ওই যে আমরা যতগুলো পেজ ক্রিয়েট করব ততগুলাই কি ইয়ার মধ্যে ভিউজ এর মধ্যে পেজ ক্রিয়েট করতে হবে? যেমন দুইটা করছি, মানে দুইটা, একটা ছিল ওয়েলকাম আর একটা করছি হচ্ছে হোম, সেরকম কি আরো যতগুলা পেজ করব ততগুলা ডট ব্লেড ডট পিএইচপি ফাইল ক্রিয়েট করতে হবে? এখন মনে করেন আপনার একটা পেজ আছে এরকম যে উম, যেটাতে দুটা ফর্ম আছে সাপোজ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। একটা ফর্ম হচ্ছে আপনার এডিট করার জন্য, আর একটা ফর্ম হচ্ছে অ্যাড করার জন্য। হুম। এই কন্ডিশনে কিন্তু দুইটা পেজ তৈরি করার দরকার নেই। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ব্লেড ফাইলের ভিতরে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন, যে আমি যখন কোথায় ক্লিক করব, এই যে যখন আমি এডিট বাটনে ক্লিক করব তখন এডিট ফর্মটা দেখাবে, যখন আমি অ্যাড বাটনে ক্লিক করব তখন অ্যাড ফর্মটা দেখাবে। ঠিক আছে? আচ্ছা, তখন একটা আমাদের আসলে পেজেই কাজ করতে পারি। তখন এই পেজে কাজ করতে পারে। বাট আমাদের যদি কনসেপ্টটা ডিফারেন্ট হয়, কাজটা যদি টোটালি ডিফারেন্ট হয়, যেমন একটা ব্লগ পেজ হয় আর একটা যদি আমাদের কন্টাক্ট পেজ হয়, কন্টাক্ট, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু দুইটা ডিফারেন্ট কিন্তু। তো সেক্ষেত্রে দুইটা পেজ তৈরি করাটা কনভেনশন, মানে কনভেনশনালি আমরা দুইটা পেজই তৈরি করবো সেক্ষেত্রে। ঠিক আছে? মানে এটাই স্ট্যান্ডার্ড আর।
আর যদি একটা পেজের সাথে আরেকটা পেজকে কানেক্ট করে দিতে চাই, মানে আগে যেরকম জাভাস্ক্রিপ্টে করতাম, এরকম এটা মানে সাপোজ আমি একটাই রাখছি ধরেন পেজ, ওটার মধ্যে প্রজেক্টও থাকবে, পাবলিকেশনও থাকবে, ইভেন্টও থাকবে। এরকম যদি একটা পেজের মধ্যে তিনটা কানেক্ট করে দিতে চাই তাহলে তাহলে কিরকম করব? এই যে রাউটের থ্রুতে আমরা কানেক্ট করব। যেমন একটু আগে আমরা দেখলাম না, এই যে এখানে কি করলাম, এই যে আমরা হোমটাকে কানেক্ট করলাম না এটার সাথে, হ্যাঁ 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 এটা হ্যাঁ থেকে আমরা হ্যাঁ হোমে যেতে পারতেছি, রাউটের থ্রুতে করব। ঠিক আছে, ওই যে আপনি অ্যাডমিন প্যানেলের কথা বলতেছেন আর কি। এই হ্যাঁ পাশে হ্যাঁ হ্যাঁ অ্যাডমিন প্যানেল থাকবে, এখানে আমরা ক্লিক করলে বিভিন্ন পেজগুলো এই পাশে শো করবে। যেতে পারবো, হ্যাঁ হ্যাঁ সেটাই ওটা বলছি। হ্যাঁ, ওটা আমরা রাউটের থ্রুতে করব। আচ্ছা। আচ্ছা, এখানে আসলে রাউট নিয়ে আর অনেক বিস্তারিত কথাবার্তা আছে, আর অনেক মানে রাউট আসলে অনেক ভাবেও করা যায়। ঠিক আছে, এখানে যেমন শুধু ভিউ ফাইল আমরা রিটার্ন করতে পারি বস। ঠিক আছে, এবং আমরা রাউটে আবার ডাটা পাস করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আসলে করা যায় আর কি। রাউটের নির্দিষ্ট ডাটা আমরা পাস করে দিলাম, সেটাকে আমরা বিভিন্ন ব্লেড ফাইলে আবার সেটাকে ব্যবহার করব। এই কাজটাও আসলে করা যায় আর কি। ঠিক আছে, যেমন এখানে আমরা কি রিটার্ন করেছি, ভিউ ফাইল না? ঠিক আছে, দেখেন রাউট আমরা শুধু যে গেট মেথড ইউজ করতে পারি এরকম না, আমরা চাইলে ভিউ দিয়েও কিন্তু করতে। মনে করেন এমন একটা পেজ যেটা ডিফল্ট আমরা রিলোড করে দিতে চাই, সেটা কোনো চেকিং এর প্রয়োজন নাই, কোনো ভ্যালিডেশনের প্রয়োজন নাই, কন্ট্রোলারে যাওয়ার প্রয়োজনই নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি সরাসরি ভিউ মেথড ইউজ করতে পারি। বুঝতে পারছেন? এই জি যে এখানে সেটাই বলছি, ইফ ইউর রাউট অনলি নিডস টু রিটার্ন এ ভিউ, শুধু একটা ভিউকে যদি আমাদের রিটার্ন করার প্রয়োজন হয় যেখানে আসলে কোনো লজিক্যাল ব্যাপার স্যাপার নাই, সেক্ষেত্রে আমরা ভিউ মেথড দিয়ে সেটাকে সরাসরি এখানে লিখে দিতে পারি। ওই এই যে এখানে মনে করো ওয়েলকাম পেজ থেকে রিটার্ন করতে চাচ্ছি, জাস্ট ওয়েলকাম এই রাউটটা কি হবে আর হচ্ছে ওয়েলকাম পেজটা দেখাবে। ঠিক আছে, ও করতে পারে, এবং সাথে চাইলে ডাটাও পাস করতে পারে। এটা আমরা এগুলো দেখি না, ডাটা পাসটা এটা দেখাবো একটু করে, ডাটা কিভাবে পাস করতে হয়। ডাটা আছে, তারপর আপনি চাইলে স্ট্যাটাস কোড, তারপর আপনি চাইলে এখানে হেডার্স পাস করতে পারেন। স্ট্যাটাস কোড আমরা দেখছি না, স্ট্যাটাস কোড কেমন হলে কি দেখাবে। ঠিক আছে, ওটাও কিন্তু কোড করা যায় আর কি এখানে। এখানে আরো অনেক কিছু আছে, মানে রাউটে করতে আবার প্যারামিটার পাস করা যায়। এটা কিন্তু আমরা দেখি না, প্যারামিটার কিভাবে পাস করতে হয় সেটাও আমরা দেখবো একটু পরে। রাউট প্যারামিটার মানে কেউ পাস করতে হয়, এবং প্যারামিটারটা অপশনাল নাকি মানে অবশ্যই দিতে হবে। এই জিনিসগুলো আসলে এখানে সবগুলো আছে। আরো এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আইডি কেমন হলে রাউটটা মানে কোন রাউটটা দেখাবে, রাউটটাতে আমাদের অবশ্যই কেমন হতে হবে। মনে করেন রাউটটা সার্চ করার সময় অবশ্যই স্ট্রিং হতে হবে বা নাম্বার দিয়ে সার্চ করতে হবে। ঠিক আছে, এরকম অনেকগুলো আসলে কন্ডিশন এখানে বলে দেওয়া যায়। ঠিক আছে, তো রাউট নিয়ে বিস্তারিত অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে কাজ করতে করতে অনেক কিছু জানবো আর কি। যেগুলো প্রয়োজনীয় সেগুলো আপাতত জেনে নিই শুরুর দিকে। বুঝছেন? এতটুকু জি বুঝতে পারছেন আপনারা? জি লাঞ্চ ব্রেক প্রয়োজন আছে নাকি? হ্যাঁ প্লিজ, আজান দিয়ে ফেলছে। ঠিক আছে, আমরা তাহলে এখন কয়টা বাজে? এখন 1:22 না? 3টায় নাকি? জি নাকি আরেকটা আগে বসে? না, 3টায় বসি, আসবে না। ঠিক আছে, আমরা 3টায় মনে হয়। ঠিক আছে, 3টা 3টায় শুরু করবো আর কি। ইনশাল্লাহ। বাকিরা কিন্তু গায়েব হয়ে গেছে, বুঝে গেছে আসলে এরা। আমি এই জন্য অনলাইন ক্লাস নিই না। এই যে দেখুন, ভাইয়া অফলাইনের অনেকগুলা অ্যাটেন্ডেন্স বাকি, মানে অ্যাটেন্ডেন্স শিটে আমরা সাইন করি নাই।